আপনি কেন এই এআই রিলেটেড ফিল্ডের একটা প্রতিষ্ঠান চালু করছেন? বাংলাদেশে যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু পসিবল হয় তাহলে আসলে এই ছেলেপেলেগুলোকে দিয়েই পসিবল হবে। জিপি এর অংশটা কিভাবে আপনারা কনসিডার করেন? সো এখানে পার্সোনালিটিটা ইম্পর্টেন্ট, যে আপনার পার্সোনালিটিটা কেমন। এআই রিলেটেড কাজ করেন, এটা রিলেটেড হচ্ছে একটা আপনাদের কাজের মিশন, ভিশন, অ্যাক্টিভিটিস, গোলের সাথেই কানেক্টেড আর কি। তো এই এআই রিলেটেড অনেক ধরনের জিনিস আছে, তার মধ্যে একটা কোর একটা পার্ট হচ্ছে আতঙ্ক, সেটাকে আমরা একটা সাইডে রাখবো। আর আরেকটা পার্ট আছে যেটা সংখ্যা হয়তো একটু কম, কিন্তু আছে উৎসুক ছেলেপেলে যারা সিরিয়াসলি এই ফিল্ডটাতে ভালো করতে চায়, কষ্ট করতে চায়। যারা ভয় পাচ্ছে ওদেরকে আমরা সাইডে রেখে এই জায়গাটায় আমরা আলোচনাটা করব আর কি। তো এই রিলেটেড আমি বেশ কিছু প্রশ্ন আমার এখানে আছে, একদম সিরিয়াল ধরে আছে আর কি, আমি রেডি করে রাখছি, আমাদের টিম মেম্বাররা রেডি করে রাখছে, রিলেটেড আলোচনা করব। বাট তারপরেও আপনি কেন এই আম, এই এআই রিলেটেড ফিল্ডের একটা প্রতিষ্ঠান চালু করছেন, বা এটা চালু করার আগে আপনি কি কি করছিলেন যেই কারণে আপনি এইরকম একটা প্রতিষ্ঠান করার ইদার ইনগ্রেডিয়েন্টস অথবা সাহস পেলেন? মানে কিসের কারণে হচ্ছে একটা এআই রিলেটেড প্রতিষ্ঠানে আপনি নিজে ঝাঁপ দিছেন, আপনার ব্যাকগ্রাউন্ড হোক অথবা আপনার মিশন হোক, ভিশন হোক আর কি। ওয়াই ইউ স্টার্টেড ইনভার্স এআই, অ্যান্ড অলসো আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন আর কি। আসসালামু আলাইকুম। আমি ইরশাদ, ইউনিভার্সিটি কো ফাউন্ডার। বাট আমার অলমোস্ট 30+ ফেইল্ড প্রজেক্ট আছে সোফার, ইনিশিয়াল জার্নি থেকে। তো আহ, এমনিতে ছোট থেকে প্রাইমারি ব্যাকগ্রাউন্ডটা ছিল ম্যাথ অলিম্পিয়াডের, স্কুল থেকে বা কলেজে। দেন ভার্সিটিতেও আমি ম্যাথ অলিম্পিয়াডের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি, প্যারালাল ম্যাথ স্কুল চালাইছি। দেন 4টা বছর অলমোস্ট আসলে কম্পিটিটিভই করছি, এর বাইরে কিছুই করা হয় নাই। আহ, এরপরে তো জবে যখন যাই তখনও আলটিমেটলি কোনো প্রজেক্ট প্রজেক্ট ওইভাবে কোনো কিছুই ছিল না, শুধুমাত্র প্রবলেম সলভিং ব্যাকগ্রাউন্ড দিয়েই আসলে জবে ইন করা। তো কানাডিয়ান একটা কোম্পানি ছিল। তো আমাদের ওই সময়টাতে আরো যেটা হয়েছে যে অলমোস্ট বুয়েটের বা ঢাকা ইউনিভার্সিটি আমাদের যারা যারা ফেলো প্রোগ্রামার্স ছিল সবাই তখন মোটামুটি কলিগ হিসেবেই ছিল। এরপর মুক্ত সফটওয়্যার যাই ওইখান থেকে 1.5 বছর পরে। তো একটা পর্যায়ে যায় আমি আসলে রিয়েলাইজ করি যে প্রবলেম সলভ করতে ভালো লাগে আমার, বাট একটা পর্যায়ে পরে যখন এটাকে এক্সিকিউট করা লাগে বা একটা লম্বা সময় ধরে কোড করা লাগে, ওইটা আমার খুব বেশি ভালো লাগতো না। তো দেন আমি আসলে বুঝতে পারি যে না, আমি আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এই জার্নিটা রান করা মনে হয় আমার জন্য উচিত হবে না। সো আমি ইউনিভার্সিটিতেও মোটামুটি ট্রাই করি আহ, দুই একটা প্রজেক্ট, একদম ছোটখাটো প্রজেক্ট করার। সো ওগুলাতেও আমি মোটামুটি দেখতেছিলাম যে হ্যাঁ, আমি আমি খুব বেশি ইনভলভ না হয়ে শুধু ক্রিটিক্যাল প্রবলেমগুলো সলভ করেও আমি মোটামুটি একটা টিমকে গাইড করতে পারি বা তাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারি। তো ওইভাবে আমার একটা ফার্স্ট কোম্পানি স্টার্ট করা। দেন ওই কোম্পানি থেকে আহ, আমি শুধুমাত্র হয়তো সাকসেস স্টোরিগুলোই বলতেছি, ফেল তো আগেই বললাম। সো হ্যাঁ, তো এরপরে আমরা একটা প্রজেক্ট করি হচ্ছে এপিকে বিল্ডার। সো ওই সময়টাতে অলমোস্ট 2014-15 দিকে। তো ওইটা যেটা অটোমেটিক অ্যাপ বিল্ড করে দিত, সার্ভারে জাস্ট কিছু ডাটা দেওয়ার পরে ওইটা ওইখান থেকে সার্ভার থেকে অ্যাপ বিল্ড হয়ে আসতো। তো ওইটা দিয়ে আমরা বেশ ভালো একটা মার্কেট পাই। দেন আমরা স্টার্ট করি হচ্ছে 2018-তে ইনভার্স এআইটা স্টার্ট করি। এটার যে কো ফাউন্ডার ও অ্যাকচুয়ালি আমার কোর্সমেট, আমার মানে ব্যাচমেট, ক্লাসমেট, ফ্রেন্ড, কন্টেস্টেড টিমমেট, পরবর্তীতে কলিগ। তো ও আর কি তখন ইউএসএ তে ছিল। তো ও ব্যাক করবে। তো ও দেখতেছে যে আমি মোটামুটি স্টার্ট আপ নিয়ে কাজ করতেছি, তো ও ইন্টারেস্টেড হয়। তো আমি তখন আর কি বলি যে ওকে ফাইন, তাইলে আমরা স্টার্ট করি। তো 2018-তে আমরা ইউনিভার্সিটিটা স্টার্ট করি। তখন আসলে এআই এর এই পরিমাণ হাইপটা ওইভাবে ছিল না। তো আমার যে পার্টনার ওই অ্যাকচুয়ালি মেইন গাই, যে অ্যাকচুয়ালি এআই এর ব্যাপারে অনেক বেশি প্যাশনেট ছিল। সো তো ওই সময়টাতে আর কি স্টার্ট করা। তো এইখানে আর কি আমাদের জন্য যে ব্যাপারটা, কনফিডেন্সের যে ব্যাপারটা কাজ করছে সেটা হলো আমরা আসলে বাংলাদেশের একদম টপ ট্যালেন্টস যারা আছে তাদের সাথে আমাদের আসলে ভালো লেভেলের অ্যাক্সেস ছিল। লাইক আমি ট্রেনার হিসেবে ইউল্যাবে ছিলাম। তারপর পরবর্তী বাপসের যে প্রোগ্রামিং ক্যাম্প হয় ওইটাতেও ট্রেনার ছিলাম। সো সব মিলে দেখা গেছে যে সমসাময়িক যারা কম্পিটিটিভের যারা আছে বা আমাদের ভার্সিটির তো বেশ ভালো করতেছে। এরপরে আমার সাথে আমার টিমের যারা ছিল জুনিয়র, তারাও ওয়ার্ল্ড ফাইনালসে গেছে। সো সব মিলে আসলে এই জায়গাটাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই এই এই
বাংলাদেশে যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু পসিবল হয় তাহলে আসলে এই ছেলেপেলেগুলোকে দিয়েই পসিবল হবে। তো ওই কনফিডেন্সটা থেকেই আসলে এই এই জিনিসগুলো স্টার্ট করা। তো এখানে একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে এরা যারা আছে মানে বিশেষ করে কম্পিটিটিভের একদম টপ পোলাপান যারা আছে, এরা একটু ওভার অ্যাচিভার হয়। সো ওভার অ্যাচিভার হওয়ার কারণে তারা আসলে এন্টারপ্রেনারশিপের মতো জার্নিটাকে তারা নিতে চায় না, কজ এর থেকে অনেক ইজি ওয়েতে তারা আসলে ওয়ার্ল্ডের টপ কোম্পানিগুলোতে প্লেস করে ফেলতে পারে। সো এই লম্বা জার্নিটাকে আসলে তারা ওইভাবে এমব্রেস করতে চায় না। সো এই জায়গাটাতে আসলে আমি লাকি যে আমি জিনিসটাকে আসলে মানে এন্টারপ্রেনিউর জার্নিটাকে স্টার্ট করছি, দেন এখন আমরা আসলে আমার মোটামুটি বলতে পারেন যে এখন একটা ড্রিম টিমের মতো আমরা বিল্ড করে ফেলছি। বিশেষ করে ঢাকায় মুভ করছি আমরা শুধুমাত্র আমাদের রিসার্চ টিমটাকে ইকুইপ করার জন্য। সো ওইটাই আর কি, মানে মানে এটা আসলে ধরেন একদম যে কোনো ভিশন বা এরকম কিছু না। আমরা আসলে জার্নিটাতে বিলিভ করি, একটা টিম, বেস্ট টিম থাকা লাগবে। সো টিম বিল্ড করা, দেন জার্নিটাকে পার্সু করা, এইটাই হইতেছে আসলে মূল আমাদের ইয়াটা আর কি, স্ট্রেংথটা। মানে এটা খুবই সারপ্রাইজিং। 2018 সালে হচ্ছে না আছে হাইপ, না আছে হচ্ছে এনাফ প্রজেক্ট, মোস্টলি R&D রিলেটেড প্রজেক্ট বা কিছু কিছু কোম্পানির সাইড প্রজেক্ট। মেইন স্ট্রিমের প্রজেক্টে কিন্তু এআই তখনও মানে ওই অর্থে ঢুকে নাই। গেস গুগলের ডিপ মাইন্ড আর অনেক কিছু অ্যাকুইজিশন করছে, বাট দিজ আর পিওরলি R&D বা সাইড প্রজেক্ট অথবা রিসার্চ প্রজেক্ট হিসেবে ছিল। তো সেই সময়ে হচ্ছে এআই রিলেটেড একটা অর্গানাইজেশন ফর্ম করা, এটা একটা সাহসিকতার কাজ আর কি। সো এটার জন্য আমরা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করি। কারণ কিছু কিছু মানুষকে আগে শুরু করলে তারা কিন্তু কিছু অ্যাডভান্টেজ পেয়ে যায়। সবসময় হয় না, কিন্তু কিছু কিছু সময় পেয়ে যায়। তো আপনি একটা জিনিস বলতেছিলেন যে হচ্ছে একটা টপ ট্যালেন্টের সাথে কিছুটা অ্যাক্সেস আছে, কিন্তু টপ ট্যালেন্টের অ্যাক্সেসের ক্ষেত্রেও তারপরেও তো আপনারা ডেফিনেটলি যতজন আসে বা ইন্টারেস্টে সবাইকে হায়ার করে উঠতে পারেন না। সো কোনো একজন ক্যান্ডিডেটকে হায়ার করার ক্ষেত্রে আপনারা কি দেখেন আর কি? ইনভার্স এআই কোন জিনিসগুলো দেখে? যেমন একটা জিনিস, আপনার নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড আছে অলিম্পিয়াড করার বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করার। সো সেই কারণেই আপনি বায়াসড হিসেবে কম্পিটিটিভ প্রোগ্রামিং থেকে হায়ার করেন, নাকি অন্য কোনো কারণ আছে? মেবি ইউ কুড বি বায়াসড, আই এম জাস্ট সেইং, অথবা ইউ হ্যাভ সাম জাস্টিফিকেশন আর কি। সো হোয়াট ইউ সি, যে হাউ ডু ইউ নো দ্যাট একটা পার্সন ইজ এ গুড ফিট, মেক্স ইউ এক্সাইটেড টু বি মেক হিম এজ এ পার্ট অফ ইউর টিম? মানে আপনি কিভাবে মনে করেন যে এই পার্সনের ব্যাপারে আমি এক্সাইটেড, আমাদের টিমে জয়েন করতেছে, আপনি এক্সাইট ফিল করেন আর কি? কিভাবে? গট ইট। ডেফিনেটলি আমাদের আসলে বায়াস আছে। হ্যাঁ। তো এই 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 জায়গাটাতে যে ব্যাপারটা হয়েছে যে বাংলাদেশে আসলে খুব বেশি প্ল্যাটফর্ম নাই এই ধরনের, যেখান থেকে আমরা আসলে এই ধরনের রিসোর্স গুলাকে পুল করতে পারি। এরকম কালচার আসলে প্যারালাল খুব বেশি কালচার আসলে ক্রিয়েট হয় নাই। সো প্রোগ্রামিং এর কালচারটা বা ম্যাথ অলিম্পিয়াডের কালচারটা বা আইওআই এর কালচারটা অনলি থিং যেটা অ্যাকচুয়ালি একটা ছেলেকে বা মেয়েকে প্রিপেয়ার করে একটা লং টাইম ধরে, যাদেরকে আসলে আমরা ওই প্রবলেম সলভিং মাইন্ডসেটটা থেকে আমরা আসলে পিক করতে পারি। আমি বলতেছি না যে অন্যান্যদের ক্ষেত্রে ব্যাপারটা অ্যাপ্লিকেবল না, বাট প্রবলেম সলভিংটা কি করতেছে, ওর একাডেমিক 4 ইয়ার্স এর পাশাপাশি যে কম্পিটিটিভটা সে করছে, সেটা কিন্তু তাকে আসলে আমাদের জন্য মানে আমাদের আমরা যেভাবে চিন্তা করি সেটার জন্য অনেকটাই রেডি করে দিতেছে। সো অন্যান্যদেরকেও হয়তো ওই টাইমটুকু তার পার্সোনাল স্পেসে ইনভেস্ট করতে হইতো। সো এইখানেই আর কি সুবিধাটা। সো দ্যাটস ওয়াই বায়াসড, একদম মানে পিওরলি বায়াসড ব্যাপারটা এরকম না। এটার পেছনকার কজটা হইতেছে এটা যে কম্পিটিটিভে থাকার কারণে তার প্রবলেম সলভিং মাইন্ডসেটটা গ্রো করে, যেটা ইভেনচুয়ালি আসলে আমাদেরকে হেল্প করে হইতেছে যে কোনো একটা আননোন চ্যালেঞ্জকে ফেস করা, বা ধরেন পেপার রিসার্চ পেপারগুলোকে পড়ার যে খুব কুইক সেটাকে আহ, পড়ে ফেলতে পারা এবং কানেক্ট করে ফেলতে পারা। এই এই যে ব্যাপারটা মানে ধরেন টোটাল কমিউনিকেশনটাই হয়ে যায় হইতেছে অন্যরকম। লাইক ধরেন আমি হয়তো জিজ্ঞেস করি, ধরেন প্রবলেম সলভিং এ যেটা হয় যে তোমার সলিউশন কি, তখন হয়তো সে কোনো একটা অ্যালগোরিদমের নাম বলতেছে, তোমার কমপ্লেক্সিটি কত, সে হয়তো তার কমপ্লেক্সিটি বলতেছে। এর বাইরে কিন্তু কোনো ডিসকাশনই নেই। তো এই দুইটা ব্যাপার দিয়ে কিন্তু আসলে আমরা বুঝে ফেলতেছি যে তার তার সলিউশনটা কি। বাকিটা কিন্তু আমি আসলে ইমপ্লিমেন্টেশন বলেন বা যে কোনো কিছু বলেন সেটা কিন্তু আমি আসলে করে ফেলতে পারতেছি। সো এইটাই হইতেছে মেইন ব্যাকগ্রাউন্ড। সো এরকম যদি কেউ কম্পিটিটিভে না হোক, যে যে কোনো ক্ষেত্রে যদি সে আসলে এরকম 1 বছর 2 বছর ডেডিকেটেড টাইম দেয়, ডেফিনেটলি ওইখানে সে গ্রো করতে পারে। বাট প্রোগ্রামিং ইজ দ্য অনলি থিং কারেন্টলি বাংলাদেশে অ্যাভেলেবল যেখান থেকে আসলে আমরা ওই সুবিধাটা পাইতেছি আর কি।
আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে, খুবই জেনারিক একটা প্রশ্ন, যে ধরেন স্বাভাবিকভাবেই আমরা যারা ইন্ডাস্ট্রির দিকে তাকাই আউটসাইড থেকে, আমরা বা যারা স্টুডেন্ট আছে তারা ইন্ডাস্ট্রির ফুল পিকচারটা পায় না আর কি। সো কেউ একজন যদি হার্ড করে এআই ইঞ্জিনিয়ার একটা কেরিয়ার চায় আর কি, তাহলে বাংলাদেশে ধরেন ইনভার্স এআই বা এইরকম অপরচুনিটিটা বর্তমানে আপনি কীরকম দেখেন, যেহেতু আপনি এই অ্যাঙ্গেলে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, কাছাকাছি কোম্পানি সম্পর্কে আপনার একটা ভালো ধারণাই স্বাভাবিকভাবেই আছে। তো এখন আপনি কিরকম দেখতেছেন, এবং নেক্সট 3 থেকে 5 বছরে আপনি কিভাবে জিনিসটাকে প্রজেক্ট করেন আর কি? এটা বলার একটা কারণ হচ্ছে যে কিছু স্টুডেন্ট হয়তো দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ার আছে বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছে, তারা হয়তো গ্রাজুয়েশন করে এইরকম একটা ফিল্ডের দিকে যাবে, অথবা আগেও কেউ করতে পারে। সো বাংলাদেশের জব মার্কেটটাতে এআই হার্ডকোর ইঞ্জিনিয়ার হওয়ার আর কারেন্ট অপরচুনিটি 3 to 5 ইয়ার্সে আপনি জব অপরচুনিটিটা কিরকম দেখেন? আচ্ছা, এখানে আমি আসলে একটু মার্কেট ডিমান্ডটা নিয়ে বলি, কারণ অটোমেটিক্যালি জবের ব্যাপারটা ওইটার সাথে চলে আসবে। সো মার্কেট ডিমান্ডের ক্ষেত্রে যেটা দেখতেছি যে বেশ ভালো ভালো মডেল আসতেছে। সো এই মডেলগুলো নিয়ে নাড়াচাড়া করা, হ্যাঁ। সো মডেলগুলো নিয়ে কাজ করা, সেটার ডাটা সেটগুলো নিয়ে দেখা। সো যদি দেখা যায় যে হ্যাঁ, এটা মোটামুটি মডারেটলি ভালো পারফর্ম করতেছে, সো সেটার ব্যাকগ্রাউন্ডে যে পেপারটা আছে সেই পেপারটা পড়ে বোঝার চেষ্টা করা। সো যখন আমি আসলে বুঝতেছি যে এই পেপারটা আহ, কি বলতেছে, সো দেন এটাকে দিয়ে এপিআই দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক হয়তো একটা প্রোডাক্ট লঞ্চ করে ফেলা, কারণ এখন তো এর সময় আসছে। সো প্রোডাক্ট লঞ্চিংটা অনেক ফাস্টার হয়ে যাবে। সো এটা আমার নট অনলি সেটা বিজনেস মাইন্ডসেট থেকে হইতে হবে, এটা একটা আমার সিভিতে সেটা একটা প্রজেক্ট, ভালো প্রজেক্ট হিসেবেও সেটা জায়গা পাইতে পারে। সো এরকম ভাবে আসলে জিনিসটাকে আহ, করা, প্লেস করা এবং টেস্ট করে দেখা। যদি আসলে ইউজার এইটাকে একসেপ্ট করে, বা আমার 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 ফ্রেন্ড সার্কেল হইতে পারে বা আমার ক্লাসমেট হইতে পারে, তাদের সাথেও যদি আমি আসলে শেয়ার করে জিনিসটাকে একটা লেভেলে নিতে পারি, মানে এইখানে ব্যাপারটা কি হইতেছে যে আমরা দেখতে চাই যে সে আসলে নেক্সট লেভেলটাতে যেতে যাইতে পারে কিনা। হ্যাঁ, মানে সবকিছু তো অ্যাভেলেবেল আছে। সো অ্যাভেলেবেল ব্যাপারগুলোকেও সে আসলে কানেক্ট করতে পারতেছি কিনা, পুরো সলিউশনটাকে আসলে সে ড্র করতে পারতেছে কিনা, পিকচারটাকে সে আসলে মানে বুঝতে পারতেছে কিনা, এই ব্যাপারটাই কিন্তু মেইনলি ডিফারেন্সিয়েটর। মানে তাকে আসলে খুবই ইনোভেটিভ কিছু একটা আনতে হবে, ব্যাপারটা এরকম না। এক্সিস্টিং ব্যাপারগুলো দিয়েও কিন্তু সে আসলে খুব ভালো কিছু একটা করে ফেলতে পারে, জাস্ট তার মধ্যে যদি ওই ইয়াটা থাকে, ক্ষুধাটা থাকে যে ওকে ফাইন, এটা আছে, এটা কোন ধরনের প্রবলেমকে সলভ করবে, এই প্রবলেমটাকে সলভ করবে, ওকে হয়তো 100% কেন, ধরেন 40% সলভ করতেছে, কোনো সমস্যা নাই। একদম আমরা তো ফিজিক্সের সূত্রের ক্ষেত্রে কি পড়ছি যে ধরেন সব নাই, আশেপাশে কিচ্ছু নাই, মানে বাতাসের কোনো ইম্প্যাক্ট নাই, ঘর্ষণ নাই, কিছুই নাই। তো আমরা আমরা কিন্তু ওইভাবে আসলে শিখছি ব্যাপারগুলো। তো এখানেও ব্যাপারটা অ্যাপ্লিকেবল যে হ্যাঁ, আপনি আসলে খুবই একটা ক্লোজড এনভায়রনমেন্টে আপনার এই পার্টিকুলার প্রোডাক্টটা বা এই মডেলটা এতটুকু কাজ করে, সেটাই আপনি ইমপ্লিমেন্ট করে ইউজারকে ডেলিভার করেন। সো এই যে ব্যাপারটা, এক্সপিরিয়েন্সটা দাঁড়ায় যাচ্ছে, সেই প্রজেক্টটাকে আপনি সিভিতে নিয়ে আসেন, দেখান। তাতে করে কি হইতেছে, আমরা আসলে কি করতে চাই ইন্ডাস্ট্রি থেকে, একটা জায়গায় আসলে নিশ্চিত হইতে চাই যে একটা কাজ যে আমি কাউকে দিব, সে কোনো একটা রেজাল্ট বা কোনো একটা আউটকাম সে অ্যাকচুয়ালি আমাকে এনে বের করে দেখাবে। আমি এরপর তাকে একটা ফিডব্যাক দিয়ে বা আমার মার্কেটের রেসপন্স অনুযায়ী আমি এটাকে কন্টিনিউয়াসলি বেটার করব। সো এই যে ব্যাপারটা, এইটা অ্যাকচুয়ালি তাদের কাছ থেকে এক্সপেক্টেড, যে ঘুরে ফিরে আবার ওই যে প্রবলেম সলভিং এর ব্যাপারটাই এখানে চলে আসে আর কি। এখানে আপনার অ্যান্সারটা শুনে একটা জিনিস আমার মনে হইলো, যে আপনি ফিজিক্সের এক্সপেরিমেন্ট বা যে কোনো এক্সপেরিমেন্টের ক্ষেত্রেই আপনি যেটা, আমরা যেটা দেখি যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয় আর কি। বা একটা একটা সাপোজ যে একটা, আমরা দেখছি যে পালক পড়বে আর একটা হয়তো পাথর পড়বে, সেম ভাবে পড়বে, এটা তো মানে স্টিল আই ক্যান নট, মানে ভিতর থেকে মন থেকে বিশ্বাস করে উঠতে পারি না। মানে ওরা বলতেছে, বিজ্ঞানীরা বলছে, বইতে বলছে, পড়ছি, সেটা ঠিক আছে, কিন্তু ওই যে কোনো একটা ভ্যাকুয়াম তৈরি করো আমার পক্ষে পসিবল না, এইটা করাটাও আমার পক্ষে পসিবল না। সেম জিনিসটা কিন্তু এআই এর ক্ষেত্রে জুনিয়ররা অনেক বেশি ফেস করে। যেমন ধরেন এভরি মান্থে না হলে এভরি আদার উইকে হচ্ছে একটা না একটা জিনিস আসতেছে, যেমন ওপেন ক্লজ চলে আসছে আর কি। এটা নানা দিছে, কিন্তু অ্যাটলিস্ট আমাকেও একটু ঝাঁকি দিছে আর কি। সো আপনি একজন স্টুডেন্ট হিসেবে যখন কাজ করতে যাবেন, আপনি মোস্ট প্রবাবলি ওপেন ক্লো পর্যন্ত যাবেন না, মোস্ট লাইকলি আপনি এজেন্টিক পর্যন্তও যাবেন না। আপনি শুরু করবেন হয়তো বেসিক দিয়ে, এটা সেটা শিখবেন, তারপরে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, তারপরে হয়তো ব্রাঞ্চিং করতে থাকবেন, যে আচ্ছা আমি এই সিএনএন আরএনএন এটা সেটা করতেছি, এদিক দিয়ে ওপেন ফ্লো। সো ইটস ভেরি মাচ ডিস্ট্রাক্টিং। মানে আমি লার্নার হিসেবে আমার নিজের একটা গ্রোথ হইতে তো সময় লাগবে, আমি তো 1 মাস 2 মাসে এআই ইঞ্জিনিয়ার হব না। সো
এই আইডিয়াল মাইন্ডসেটটা, ফোকাসটা এবং নিজের যেই আমি হয়তো কাজটা করতেছি, একটা প্রজেক্ট হোক, একটা রিসার্চ হোক, ওই রিলেটেড প্রশ্ন করব, কিন্তু কেরিয়ারের প্রজেকশন, মার্কেটের যেই ধরেন হাউকাউ বা অ্যাটেনশন আছে, এগুলো কিন্তু কনসার্ন তৈরি করে একজন লার্নার হিসেবে। আমি কি নাই, মানে আমি এখন ধরেন হচ্ছে এই ডিপ লার্নিং নিয়ে একটু দেখতেছি, বেসিক দেখতেছি আর কি, কস্ট ফাংশন নিয়ে কাজ করতেছি, আর কোথায় হচ্ছে ওপেন ক্ল বা এটা সেটা প্রত্যেক সপ্তাহে একটা জিনিস আসতেছে আর কি। সো আপনার কথা হচ্ছে আইডিয়াল এনভায়রনমেন্টে মাটি কামড়ে আগাইতে থাকো, কিন্তু মন থেকে মানতে পারতেছি না। মানে আমার আমার প্রবলেমটা আশা করি বোঝানোর চেষ্টা করতেছে যে আপনার কথায় ঠিক আছে, কিন্তু মানতে পারতেছি না, ওই পালক আর পাথর সেম টাইমে পড়তেছে, মন থেকে মানতে পারতেছি না, এন্ড ইট ক্রিয়েটস এ হিউজ মেবি কনসার্ন। আমি কি রং আছি না রাইটে আছি না কি আছি আর কি। সো কোশ্চেনটা অনেক বড় হয়ে গেছে, আশা করি বোঝানোর চেষ্টা করছি যে অনেক হাউকাউ তৈরি হচ্ছে, বাজ তৈরি হচ্ছে, মিডিয়া অ্যাটেনশন তৈরি হচ্ছে, এবং ওই লো লেভেলে ফোকাস রেখে গ্রাউন্ড আপ হইতে কিন্তু ও নিজের অ্যাটেনশনটা ধরে রাখতে পারতেছে না। তো আপনি এই বিষয়টা যদি একটু অ্যাড্রেস করেন আর কি। এখানে ধরেন আমাদের খুবই মানে প্রচলিত একটা প্রবাদ আছে, পুরান চাল ভাতে বাড়ে। হ্যাঁ, সো ফান্ডামেন্টালটা যদি ঠিক থাকে, বাকি অনেক কিছু আসলে এটার উপরে বিল্ড করা যায়, এবং এখন আসলে বিল্ড করাটা অনেক ইজি হয়ে গেছে। সো কাঠটা তাড়াতাড়ি আগাবে যার বেসটা অনেক বেশি শক্ত থাকবে, কজ এখন এআই এসে আমাদেরকে অনেক কিছু হেল্প করতেছে। তো এটাতে কিন্তু আমি আসলে অনেক বেশি আশাবাদী, কজ আমি যদি প্রোডাক্ট বুঝি, আমি কিন্তু আরো পাঁচটা, আগে হয়তো একটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারতাম, এখন আমি পাঁচটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো। সো আমি কিন্তু এটাকে পজিটিভ হিসেবে দেখতেছি। সো কেউ যদি আসলে তার বেসটাকে প্রপারলি বিল্ড করে, তখন কিন্তু তার জন্য এটা আরো বেটার, যে সে অ্যাকচুয়ালি আরো আরো দ্রুত বিল্ড করতে পারবে, এবং বিল্ড করার যে এখনকার যে সক্ষমতা থ্রু এআই, এটাকে আসলে সে আরো বেটার ওয়েতে ইউটিলাইজ করতে পারবে। সো এই কারণেই ফান্ডামেন্টালে আসলে স্টিক করে পড়ে থাকা। যেমন আমি যদি আবার একটু ব্যাক করি, সেটা হইতেছে ধরেন ভার্সিটি লাইফে। সো কি হয়েছে, আমার ফ্রেন্ড হয়তো একটা ওয়েব প্রজেক্ট করতেছিল, বা ধরেন অ্যানিমেশন নিয়ে কিছু একটা নিয়ে কাজ করতেছিল, গেম বানাইতেছিল। তো ওইগুলা কিন্তু খুবই লুক্রেটিভ। বাট কি হয়েছে, আমরা ওই একটা ব্ল্যাক স্ক্রিনের মধ্যে কম্পিটিটিভ করতেছি, ইয়া টিয়া পাইতেছি। সো এইটা কিন্তু ওইভাবে দেখতে গেলে খুব বেশি যে আমি ভালো করতে পারতেছি, বা ওই বাহ্যিকভাবে জিনিসটা ওইরকম না। সো নিজেরটা নিজেকে বুঝতে হবে এই জায়গাটাতে, যে কোনটা অ্যাকচুয়ালি আমার চিন্তার সক্ষমতাটাকে বাড়াচ্ছে, আমাকে ফিউচারের জন্য ওইভাবে অ্যাকচুয়ালি রেডি করতেছে। সো চাকচিক্য দেখে জিনিসটাকে চিন্তা করলে হবে না, এটা আসলে সময় নিবে। সো হ্যাঁ, ডেফিনেটলি এখানে এআই এর ফিল্ডটা যথেষ্ট চ্যালেঞ্জিং। সো ডেফিনেটলি হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্কটা আসলে কোথাওই এটার কোনো আদার অপশন নাই। সো বিশেষ করে এআই এর ফিল্ডে তো ব্যাপারটা আরেকটু ডিফিকাল্ট। কজ হইতেছে যে আহ, একটা মানুষ হয়তো শুধুমাত্র হার্ড ওয়ার্ক করেও এই জায়গাটাতে পার পাবে না, যদি না তার ফান্ডামেন্টালসে ওই অ্যাটলিস্ট ম্যাথস বা এই ধরনের যে প্রবলেম সলভিং, এই ব্যাপারটা যদি তার আসলে ক্লিয়ার না থাকে, এটা এটা আসলে ধরেন ইভেন অন্যান্য জায়গার থেকে এটা ডেফিনেটলি ডেফিনেটলি মোর চ্যালেঞ্জিং। সো এই জায়গাটাতে আসলে নিজেকে জানতে পারাটা মোর ইম্পর্টেন্ট, যে ইনিশিয়ালি বা একটু শুরুর দিকে ফিগার আউট করে ফেলা, যে হ্যাঁ, ইজ ইট দ্য রাইট থিং ফর মি। সো ওয়ার্ল্ডে আরো আরো অনেক কিছু আছে করার মতো। সো হাইপে গিয়ে আমাকে এআই ইঞ্জিনিয়ারই হইতে হবে নট নেসেসারিলি। সো আগে ব্যাপারটা বোঝা, যে এটা আসলে আমার আমার পার্সোনালিটি হোক বা আমার ক্যাপাবিলিটির সাথে আসলে ব্যাপারটা যাচ্ছে কিনা, এই জিনিসটাকে আসলে যত কুইক ব্যাপারটাকে ফিগার আউট করে ফেলা যায়, আহ, সেটা আর কি ইম্পর্টেন্ট। এটা খুবই চমৎকার একটা পয়েন্ট ছিল যে মানে এআই ডেফিনেটলি একটা ইন্টারেস্টিং ফিল্ড, ইভলভিং ফিল্ড, অনেক লুক্রেটিভ একটা ফিল্ড, বাট ইট মাইট নট ফিট এভরিবডি ইন এভরি পার্সোনা জনরা ইন্টারেস্ট, কারো হয়তো অন্য কিছু একটা ভালো লাগতে পারে। সো এইটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু এক্সপ্লোর করে এটা জানার চেষ্টা করব আর কি। সো এখানে আমার একটা জেনারিক প্রশ্ন, যারা এআই এমএল রিলেটেড একটা ইন্টারেস্ট নিজেদের ভিতরে তৈরি করে এবং শেখা শুরু করতে গেলে যে এর ভিতরে কিন্তু অনেক ইন্টারনাল ব্রাঞ্চিং আছে আর কি। ধরুন মেশিন লার্নিং কিছুটা শিখলাম, তারপর হচ্ছে ডিপ লার্নিং শিখলাম, তারপরে আমার সামনে হচ্ছে দুই তিনটা অপশন চলে আসে। একটা অপশন হয়তো এইভাবে আমরা চিন্তা করতে পারি যে আমি হয়তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি রিলেটেড কাজ করব, নাকি কম্পিউটার ভিশন রিলেটেড কাজ করব, নাকি আরও বেশি রিসার্চের ভিতরে ঢুকবো, ও নাকি হয়তো আমি ওই যে এলএলএম বা এখন এটা একটা নিজস্ব একটা ব্রাঞ্চ হয়ে গেছে সেটা করব, এবং এইগুলা রিলেটেড আবার আমি কি রিসার্চের দিকে যাব, নাকি আবার আমি
আমি একটা প্রোডাক্ট বানানো শুরু করে দেব। তো প্রোডাক্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি একটা এখনকার দিনে এত একটা সুবিধাজনক জিনিস আছে যে আমাকে হয়তো মেশিন লার্নিং এর কোর আন্ডারস্ট্যান্ডিংও থাকার দরকার নাই। আই ক্যান জাস্ট ইউজ সাম এপিআই। সাপোজ আমি যখন চ্যাট জিপিটির এপিআইটাকে ইন্টিগ্রেট করতে পারি, আই হ্যাভ এন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? আমার কিন্তু এআই এর কিচ্ছু বোঝার দরকার নাই। আবার এটাকে চমৎকারভাবে মানুষ প্রোডাক্টাইজ করতেছে, প্রোডাক্টাইজ করে অনেক ধরনের রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনও বানাচ্ছে, কেউ কেউ আবার কমার্শিয়াল সাকসেসও পাচ্ছে। তো একটা মানুষ কিভাবে বুঝবে যে মানে মানে আমরা তো যারা ইয়াং ছেলেপেলে তাদের তো আসলে একটা বুঝার মতো তাদের কাছে কোনো ডিরেক্ট প্যারামিটার নাই যে ওজন 10 কেজির বেশি হইলে এদিকে যাও, না হলে ওই প্যাকেটে ঢুকো আর কি। সো একটা মানুষ কিভাবে এই চেক অ্যান্ড ব্যালেন্সটা করবে? বা আপনিও যেটা বোঝার চেষ্টা করতেছিলেন যে এআই আমার জন্য কি আমার জন্য না, বা আপনার ফ্রেন্ডদের তুলনায় আপনি কোন পয়েন্টে এসে বুঝছিলেন যে এইটা, বা অলিম্পিয়াড আপনি করে আসছেন, কোন পয়েন্টে বুঝছিলেন যে এই জিনিসটা আপনার জন্য, এবং সেই লার্নিংটা নিয়ে আমরা কিভাবে বুঝবো এআই আমাদের জন্য কিনা? আবার এআই এর মধ্যে অনেক ব্রাঞ্চিং আছে, মানে ইজ দেয়ার এনি ওয়ে টু ফিগার ইট আউট, স্পেশালি যারা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে আর কি? ডেফিনেটলি ধরেন ফিগার আউট করার জন্য তো আসলে ইন করতে হবে, এটা হলো ফার্স্ট। হ্যাঁ, এবং ফার্স্ট আমি যেটাকে অ্যাপ্রোচ করব সেটাই যে আমার জন্য রাইট থিং হয়ে যাবে, ডেফিনেটলি না। সো যে যে অপশনগুলো আছে সবগুলো অপশনই আসলে একটু করে এক্সপ্লোর করে দেখতে হবে। যে আমি একটা প্রোডাক্ট এপিআই দিয়ে বানানোর চেষ্টা করি, এটার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা নিয়ে একটু পড়ে দেখার চেষ্টা করি, দেন যদি আমি দেখি যে এই প্রোডাক্ট আমার কাছে ভালো লাগতেছে, তো আমি তাহলে এই ব্যাপারটাকে আরেকটু এক্সপ্লোর করে এটার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট আনা যায় কিনা। অথবা ওপেন সোর্স যে ডাটা সেটটা আছে, এই ডাটা সেটটা হয়তো আমি দেখলাম যে অতটা ভালো না। সো আমি কি আসলে এইটার মধ্যে এই ডাটা সেটটাকে আমি নিজের মতো করে আরো কিছু ডাটা সেট প্রিপেয়ার করে, বেটার ডাটা সেট প্রিপেয়ার করে ট্রেন করায় কি আমি মডেলটাকে আরেকটু বেটার ইমপ্রুভমেন্ট বা বেটার আউটপুট আনার মতো কোনো একটা অপশন আছে কিনা। সো এখানে কিন্তু আসলে আমার খুব বেশি এফোর্ট লাগতেছে না, বাট আমাকে আসলে ইন করতে হবে। প্রথম ব্যাপারটাই হইতেছে যে শুরুতেই বাইরে থেকে অনেক কিছুই বোঝা যাবে না, মানে এই জার্নিগুলো হইতেছে আপনার অনেকটা কুয়াশাচ্ছন্ন রাস্তার মতো। আপনার দৌড়ানোর জন্য যতটুকু দেখা দরকার ততটুকু আপনার সামনে আছে, আপনি হয়তো এক্সাক্ট ডেস্টিনেশনটা জানেন না। ওকে, সো ইউ নিড টু রান, এইটা হইতেছে মেইন ব্যাপার। সো আপনি যদি মনে করেন যে আমি আসলে দেখতেছি না সামনে কি আছে, আপনি যদি সেই কথা চিন্তা চিন্তা করে দৌড়ই না শুরু করেন, আলটিমেটলি আপনি আসলে কোথাও যাই পৌঁছাবেন না। সো এইখানে ব্যাপারটা এরকম যে সবাই আসলে ওই রিজেক্টটাই খুঁজতে চায়। সো এইটা বেশি স্মার্ট হইতে চাওয়াটা হইতেছে ডাম্বেস্ট থিং। হ্যাঁ। এটা সো জি সো জি, এই প্লিজ জায়গাটাতে কন্টিনিউ। আসলে, হ্যাঁ হ্যাঁ, সো এই জায়গাটাতে আসলে আপনি একটা জিনিস সম্পর্কে জানেন না, সো আপনি বাচ্চাদের মতো বিহেভ করেন, জাস্ট বিকাম দ্য ডাম্বেস্ট পারসন অ্যান্ড গিভ ইউর ফুল এফোর্ট, দেন এইটা আপনাকে ইভেনচুয়ালি কোথাও না কোথাও নিয়ে ফেলবে, যেখান থেকে আপনি অ্যাটলিস্ট এখনকার থেকে বেটার ডিসিশন নিতে পারবেন। ইয়েস, এটা খুবই চমৎকার একটা পয়েন্ট আসলেই। লাইফের মানে আমরা আগামীকালকে কি আরো 5 মিনিট পরে সবাই নিঃশ্বাস নিতে পারবো কিনা এটারই গ্যারান্টি নাই আর কি। এবং ফিউচারের টেকনোলজি ফিল্ডে না, যে কোনো পার্সোনাল লাইফ অন্য জায়গায়, ইটস ইম্পসিবল ফর আস টু প্রেডিক্ট এনিথিং। উই হ্যাভ সাম মেবি বিলিফ, গাট ফিলিংস আছে, পিছনের জিনিসগুলো থেকে আগে আমরা অনেক ভালো হয়তো প্রজেকশন করতে পারতাম। কিন্তু টেকনোলজির দুনিয়াটা এত বেশি ডাইনামিক, এত বেশি ইভলভিং, এবং এত বেশি এক্সপোনেনশিয়াল, একদম পুরো ভার্টিক্যাল কার্ভের মতো হয়ে গেছে, হকিস্টিক কার্ভ বলে আর কি, যে এটা হুম। আসলে আপনি স্থির হইতে পারতেছেন না আর কি। যে কোনো ফিল্ডেই আর কি, এটা শুধুমাত্র এরকম না যে এআই এর ফিল্ডে আর কি, এটা কিন্তু ওয়েব ফিল্ডে দেখতেছি, অ্যাপের ফিল্ডে দেখতেছি, এবং অন্যান্য ফিল্ডও দেখতেছি। ইট বিকামস এন হকিস্টিক বা এক্সপোনেনশিয়াল কার্ভ। সো আমাদের কোর জিনিসটা, ভাইয়ের কথাটা থেকে এত যেটা বুঝতেছি যে মানে মেক শিওর ইউর কোর নলেজ আন্ডারস্ট্যান্ডিং ইজ সলিড, এবং ইউ পুট দ্য টাইম অ্যান্ড মুভ ফরওয়ার্ড আর কি। তো এই জায়গাটায় আমি একটা প্রশ্ন করার চেষ্টা করি যে এটা আমাদের দেশের জুনিয়রদের, এটা আজীবন ছিল, এখনো আছে, এআইএমএল এর ক্ষেত্রে একটু বেশি মনে হয় আর কি, যে ফ্রেশার হিসাবে জব বা ইন্টার্ন পাওয়ার চ্যালেঞ্জটা হায়ার মনে হয়। স্পেশালি হচ্ছে ফ্রেশারদের জব মার্কেটটা আমরা যখন রিসার্চও করি তখনও দেখি যে মার্কেটে যখন রিসার্চ করছিলাম যে সিনিয়র পজিশন 3 4 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লোকজনকে বেশি খোঁজে, জুনিয়রদেরকে একটু কম খোঁজে। তো এতে জুনিয়ররা যেমন বাংলাদেশে, আমি থামরুল হিসেবে বলি যে তুমি যদি এআইএমএল এর চাকরি করছো মিনিমাম 2 বছর হাতে রেখে আসবা, তাহলে কারো যদি আগে হয়ে যায়
বোনাস, মানে হয়ে গেল গ্রেট। না হইলেও 2 বছর মিনিমাম হাতে রেখে আসবে আর কি, এটা আমার থাম রুল আর কি। বাট আপনি ফ্রেশারদেরকে জব হান্টিং জায়গাটায়, ধরেন ইনভার্স এআই হায়ার করলো, ধরেন 100 জনই হায়ার করলেন, আপনি হয়তো বাংলাদেশে এক এক বছর হয়তো সিএসসি তে পড়েই হচ্ছে 30-40 হাজার, এআই রিলেটেড আগ্রহ আছে মেবি 10 হাজার। দোয়া করি একসময় ইনভার্স এআই হয়তো 10 হাজার 20 হাজার হায়ার করতে পারবে, দোয়া করতে চাই, হলে তো এটা দেশের জন্যই ভালো আর কি। তারপরেও দেশের যেই অপরচুনিটি লিমিটেড আর কি। তো একটা পার্সন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে আছে, এআই এমএল এর ধরেন আপনার যে সাজেশন, এটা ডেফিনেটলি যে কোর জিনিসগুলো সে ফিগার আউট করছে, সে মডেল টডেলগুলো বুঝছে, সে বুঝতে পারে কোন মডেলটা ভালো কোন মডেলটা খারাপ, কীভাবে ডাটা ফিট করতে হয়, কীভাবে অ্যাকুরেসি ধরে রাখতে হয়, মানে একটা মেশিন লার্নিং মডেলের চালানোর জন্য। এবং এইটাকে সে কোনো একটা কেসে অ্যাপ্লাই করছে। অনেক ক্ষেত্রে আমরা হেলথ কেয়ারে অ্যাপ্লাই করি, অনেক ক্ষেত্রে আমরা এগ্রিকালচার কোনো একটা সিচুয়েশনে অ্যাপ্লাই করি, আরও অনেক কেসে হইতে পারে। এই 2-3টে এরিয়াতে আমাদের দেশে দেখা যায় যে হেলথ কেয়ার বা এগ্রিকালচার এগুলোতে হচ্ছে কিছু ডাটা কালেক্ট করে সে অ্যাপ্লাই করছে, এবং সে জেনুইনলি জিনিসগুলো শিখছে। এমন না যে হচ্ছে সে কিছু কিছু 2 নম্বরই করে আর কি, বা আরেকজনকে দিয়ে করে, ওইরকম না, সে কষ্ট করেই শিখছে, 1-1.5 বছর করছে আর কি। এই পার্সনটা এখন গ্রাজুয়েশন শেষ, বা আর 1 বছর বাকি আছে গ্রাজুয়েশনের, এখন তার দরকার হচ্ছে এই আইএমএল রিলেটেড একটা জব বা ইন্টার্ন পাওয়ার। তো তাকে আপনি কিভাবে সাজেশন দিবেন যে এভাবে 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 ট্রাই করো? আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে ধরেন দুই ধরনের কোম্পানি আছে, প্রোডাক্ট বেসড কোম্পানি বা সার্ভিস বেসড কোম্পানি। তো সার্ভিস বেসড কোম্পানিগুলোতে আই থিঙ্ক একটু ইজিয়ার হবে এই এই রিলেটেড, কজ দেখা যাবে যে 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 সার্ভিসটা যে কোম্পানিটা প্রোভাইড করতেছে ওইটা দেখা যায় যে হয়তো কম্পিউটার ভিশন রিলেটেড হইতে পারে, অথবা নির্দিষ্ট একটা ফিল্ডে জিনিসটা হইতে পারে। সো সেই ক্ষেত্রে একটু স্পেশালাইজড হইলে পরে বেটার। যে হ্যাঁ, বা হেলথ হেলথ রিলেটেড, হেলথে দেখা গেল যে ক্যামেরা নিয়ে কাজ করতেছে, সো আলটিমেটলি কম্পিউটার ভিশন। সো এই রিলেটেড যে লাইব্রেরি গুলো আছে, ঘুরে ফিরে কেউই কিন্তু ধরেন একদম কোর রিসার্চ করার যে ব্যাপারটা ওইভাবে করে না। সো বেশিরভাগই দেখা যাবে যে ভালো কোনো একটা মডেল বা লাইব্রেরি এই এই জিনিসটাকে অ্যাকচুয়ালি ইউজ করে। সো যদি ভিশন নিয়ে কাজ করে তাহলে ইয়োলোর যে ব্যাপারগুলো আছে সেই জিনিসগুলোকে ইউজ করতে পারে, এটা কেমন কি কাজ করতেছে। সো তখন ওই ধরনের কোম্পানিতে অ্যাপ্লাই করা, যে যারা অ্যাকচুয়ালি কম্পিউটার ভিশন রিলেটেড প্রজেক্টগুলোকে নিয়ে কাজ করতেছে। আচ্ছা, কেউ হয়তো ধরেন বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশি বেসড হয়তো কোনো মডেল তারা দাঁড় করাইতেছে যেটা এলএলএম এর মতো অ্যাকচুয়ালি। সো সেই ক্ষেত্রে তার এনএলপি পার্টে বাংলার জন্য যে ধরনের কাজ আছে সেই রিলেটেড কাজ যদি তার থাকে, তখন সে ওই ধরনের রিলেটেড ইয়া করতে, মানে এখানে আমি অ্যাকচুয়ালি মিন করতেছি হচ্ছে সার্ভিস পেজে চলে যেতে হলে আপনাকে ওই মার্কেটের ডিমান্ড অনুযায়ী নিজেকে একটা লেভেলের প্রিপারেশন রাখতে হবে। এবং যদি ওই ধরনের কোনো কিছু কাজ করা থাকে, অথবা ইভেন আসলে করা থাকারও খুব বেশি যে প্রয়োজন আছে এরকম না, এখন তো মডেলগুলোকে দেখে হোস্ট করে সেটা সিভিতে লিখে দেওয়া যায়, আমি এই 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 মডেলটা দেখছি, এটার বিহাইন্ড সিনে এই ব্যাপারটা নিয়ে দেখছি, আমি এই ব্যাপারটার আমি এই পার্টটুকু ইমপ্রুভ করে বা এই এই জিনিসটুকু ইমপ্রুভ করে নিয়ে আমি এই আউটকামটুকু পাইছিলাম। সো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে খুব কুইক করে ফেলা পসিবল। ইভেন যে কোনো একটা ইয়ার জন্য, প্রজেক্টের জন্য উইদিন উইকস আসলে এই ধরনের একটা কনক্লুশনে যাওয়া পসিবল, যেটা আসলে সিভিতে অ্যাড করার মতো। হ্যাঁ, সো এই যে এই যে ব্যাপারটা, এই জিনিসটাকে ইয়া করা যায়। এরপরে যদি প্রোডাক্ট বেসড বলি, প্রোডাক্ট বেসড এর ক্ষেত্রেও আসলে আমি যতটুকু কোম্পানিগুলো চিনি বা যাদেরকে দেখতেছি, সবাই ওই ঘুরে ফিরে আপনার হাগিং ফেসের মডেলগুলোকেই ইউজ করে, মোস্ট অফ দেম। এবং যেটা হয় যে এটা পরবর্তীতে তারা হয়তো একটু বেটার ডাটা সেট ক্রিয়েট করে সেটাকে ট্রেন করায় নিয়ে ওই যে আউটকাম, বেটার আউটকাম বের করার যে ব্যাপারটা। সো এইসব ক্ষেত্রে আমার সিভিতে একটা দুইটা হাগিং ফেসের এরকম কোন একটা প্রজেক্ট যেগুলো নিয়ে আমি নাড়াচাড়া করছি, এবং সেটাকে আমি কোন একটা ইমপ্রুভমেন্ট প্রপোজাল আমি আনতে পারছি বা কোন একটা আউটকাম আনতে পারছি, এই ধরনের একটা হিস্ট্রিও যদি এই জায়গাটাতে দেওয়া যায়, দ্যাট উড বি গ্রেট। এছাড়া কিছু কম্পিটিশন আছে, কেগল বা এই ধরনের কিছু কম্পিটিশন আছে, এই কম্পিটিশনগুলোর যদি হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে এখানে আমাদের কাছে একটা ক্লিয়ার সাইন থাকে যে সে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছে। যেমন ধরেন আমরা যখন লাস্ট রিক্রুটমেন্টে আমাদের যে ব্যাপারটা ছিল, ধরেন সিভি আসছে, তো আমরা দেখতেছি যে ধরেন বুয়েটের যারা আসছে তারা যে আপনার ইয়া করছে, মানে ইমপ্লিমেন্ট করছে, তারা লেয়ার গুলা নিজেরা ইমপ্লিমেন্ট করছে। হ্যাঁ, সো এই যে মডেলের লেয়ার গুলাকে নিজেরা ইমপ্লিমেন্ট করা, মানে ডিফারেন্ট কিছু করে ফেলছে ব্যাপারটা এরকম না, লেয়ারটাকে তো তাকে ইমপ্লিমেন্ট করতে হয়েছে। সো এই যে এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু আমরা অন্যান্য ইউনিভার্সিটির কারোর মধ্যে পাই নাই। ঠিক আছে, সো তার মানে কি, নট নেসেসারিলি তার প্রজেক্টটা খুব
ডিফারেন্ট হইতে হবে বা খুবই অসাম হইতে হবে, নাথিং। আমি জাস্ট দেখতেছি কি যে সে নিজে যেটা এখানে বলা হয়েছে সেটা সে নিজে কোডগুলা ইমপ্লিমেন্ট করছে। তার মানে কি, আমার যখন লাগবে এটাকে চেঞ্জ করার, সে আসলে ইনস্ট্যান্ট ওই জিনিসটাকে চেঞ্জ করে ফেলতে পারবে আমার আমার নিড অনুযায়ী। সো এই যে খুবই ছোট একটা ব্যাপার, বাট দেখা যায় কি যে এই জিনিসটা হয়তো ইউনিভার্সিটিগুলো ফোর্স করে না যে এই ফান্ডামেন্টালস গুলাকে কারেক্ট করে আসো। তো তখন ওই জিনিসটা করা লাগছে। এরপরে ধরেন অনেক অনেক ইয়া ব্যাপার আছে, আমাদের নিজেদের একটা প্রোডাক্ট আছে যেটা আমরা যেটা করছি যে আপনার পাইথন মডেলটাকে আমরা পরবর্তীতে সি প্লাস প্লাসে কনভার্ট করছি। এটা ওই 18 সালেরই কথা, বা 19 সালের দিকে। তো আমরা আর কি অফলাইন নয়েজ রিডাকশন একটা টুল আমরা ডিজাইন করি। তো এটা এটা তখন টেনসর ফ্লো দিয়ে, এখন তো টেনসর ফ্লো অনেক ইয়া হয়ে গেছে লাইটটা। তো বাট ওই সময়টাতে ওইটা সাপোর্ট করতেছিল না, ফলে আমাদেরকে পুরা সি প্লাস প্লাসের র্যাপারটা লিখতে হয়েছে মোবাইলে চালানোর জন্য মডেলটাকে। তো এই যে এই ধরনের যে কিছু ব্যাপার আছে যে ওকে ফাইন, আমি এই এই মডেলটা এক্সিস্টিং একটা মডেলকে আমি সি প্লাস প্লাসে কনভার্ট করছি, করে নিয়ে এটাকে আমি মোবাইলে চালাইছি। তো এই ধরনের যে কোনো একটা ডিফারেন্সিয়েটর ক্যান ট্রিগার যে আপনি খুব ইজিলি আসলে নিজেকে আহ, উম, ইন্টারভিউয়ারের সামনে আসলে স্ট্যান্ড আউট করাইতে পারেন। হ্যাঁ, এবং এটা বিষয়টা কাজ করতে গেলে শুরু থেকে এটা কিন্তু আইডিয়া নিয়ে বসার দরকার নেই যে আমি এইভাবে ডিফারেন্সিয়েটিং করব। রাদার ইউ স্টার্ট উইথ সামথিং, কাজ করতে করতে একটা জায়গায় ইউল সি এ বটল নেক, যে এরপরে আমি আগাইতে পারতেছি না। হুম যে হুম হয়তো আমি কোনো একটা হয়তো কোনো একটা সরিষা ফুলেরই কোনো একটা প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য প্রজননের কিছু একটা করতেছি, যদিও আমি জাস্ট হুম আন্দাজে বলতেছি, এই রিলেটেড আমি কোনো রিসার্চ হুম করি নাই। হুম করতে গিয়ে দেখা গেল যে আচ্ছা এই রকম সময় হয়তো যখন কুয়াশা যখন হয় তখন আমি হয়তো কালার ডিটেক্ট করে এটা করে উঠতে পারতেছি না। নাও আমি এটার ইফিসিয়েন্সি বাড়াবো, কিছু একটা বাড়াবো, এই জায়গায় আমি আটকে গেছি। অ্যান্ড যখন সে কোনো একটা কাজ করতে গিয়ে যেই কাজই করুক না কেন একটা জায়গায় আটকে যাবে, ওই জায়গাটা যদি সে সলভ করে তাইলে সে কিন্তু একজন ইঞ্জিনিয়ার হচ্ছে আর কি। এই ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা দরকার, বা প্রবলেম সলভার মাইন্ডসেটটা দরকার, যে একটা প্রবলেম যেটার অবভিয়াস সলিউশন নাই বা থাকলেও ডিরেক্টলি বলা নাই, এটাকে যখন সে অন্য জায়গাতে আইডিয়া নিয়ে সলভ করতেছে, কোম্পানি একে নিয়ে যে কোনো একটা সিচুয়েশনে বসাইলে সে সেটাকে কাজ করতে পারবে। হয়তো সে এই হয়তো টেনসর ফ্লোর কিছু একটা কাজ করতেছে, বা ওপেন সিবির কিছু একটা কাজ করতেছে, অথবা এখন ওপেন সিবিটা বন্ধ হয়ে অন্য কোনো একটা প্যাকেজ আসছে, সে আসলে ওই মাইন্ডসেটটা তার আছে। এই মাইন্ডসেটটাই মূলত এআই এমএল ফিল্ডের কোনো জায়গায় সে যদি অ্যাপ্লাই করে আপনি তাকে খুঁজতেছেন। আচ্ছা। এক্স্যাক্টলি, মানে মডেলগুলো নিয়ে সে নাড়াচাড়া করছে, সেগুলোকে নিয়ে হুম সে হুম কাটাছেড়া করছে, সেটা নিয়ে সে কিছু একটা করার চেষ্টা করছে। সেটা যত সিম্পল থিংই হোক, যেমন ধরেন আমি কিন্তু ধরেন এই যে যার কথা বললাম, আমি কিন্তু তার প্রজেক্টটা সম্পর্কে দেখিই নাই যে সে কি করছে। হুম হুম। আমি জাস্ট দেখছি কি যে সে লেয়ারটা নিজে ইমপ্লিমেন্ট করছে, দ্যাটস ইট। মানে তার মানে কি, ওকে আমি এখন যেই যেই জিনিসটাই করতে বলতে বলবো, সে অ্যাকচুয়ালি এরকম জিনিসটাকে নিজের মতো করে কনস্ট্রাক্ট করতে পারবে। সো এটাই আর এটাই, কি, মানে হ্যাঁ। রাস্তায় রাস্তায় না নামলে তো আসলে আপনি বুঝবেন না যে কোথায় ভাঙা আছে, কোথায় স্পিড ব্রেকার আছে। এক্স্যাক্টলি, তখন ভাঙ্গা চলে যেতে সে চলতে পারে, যেখানে ভাঙ্গা আছে আমি এটার পাশ দিয়ে অথবা একটা কাঠ জোগাড় করে এটার উপরে হেঁটে যেতে পারতেছি, অ্যান্ড দ্যাট পার্সন ইজ দ্য প্রবলেম সলভার, ইউ ক্যান রিলাই অন দিস পার্সন টু সলভ দ্য প্রবলেম। এইটাই আমাদের দরকার আর কি। এবং এই জায়গাটায় অনেকে ভরকে যায়, এবং এটা সবসময় যে আমাকে নিজেকেই সমাধান আবিষ্কার করে নিয়ে আসতে হবে বিষয়টা এরকম না। ইউ লুক ফর সলিউশন, প্যাটার্ন অন্য জায়গায়, অথবা টক উইথ পিপল, সিনিয়র আছে, ফ্রেন্ড আছে, যে আমার নিজে আবিষ্কার করতে হবে বিষয়টা এরকম না। কাজটাই ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট আমি করবো, কিন্তু একজনের সাথে কথা বলা, ঠিক আছে তুমি কি ওই মেথডটা চিন্তা করে দেখছো কিনা বা ওইটা দেখছো কিনা আর কি। এই হেল্পটা কিন্তু নেওয়াটা কিন্তু খুবই কমন আর কি। সো ইউ ডোন্ট হ্যাভ টু সলভ এভরিথিং বাই ইয়োর সেলফ, মানে নিজে নিজে করতে পারলে তো অবশ্যই ভালো, বাট ডোন্ট হ্যাভ টু বি আর কি। সো আমি আরেকটা প্রশ্ন করতাম, যেটা অনেকটা অ্যান্সারই আপনি দিয়ে ফেলছেন, তাও আমি এই প্রশ্নটা আপনাকে বলি, একটু হয়তো ঘুরাই দেই, যে আপনি যখন একটা পার্সনকে দেখতেছেন আপনার অত বেশি সময় বা সুযোগ নেই তাকে পার্সনটাকে জাজ করার আর কি। মানে যদিও একটা মানুষকে আপনি হয়তো ইন্টারভিউতে 100% মানে অ্যাসেস করা, জাজ করাটা ভেরি টাফ আর কি। তার একটা রেজুমি দেখেন বা ইন্টারভিউতে দেখেন, তো আপনি ইনডাইরেক্টলি অ্যান্সার দিয়ে দিচ্ছেন যে সে নিজে করছে কিনা। তারপরেও আপনি ইন্টারভিউতে এআইএমএল ইঞ্জিনিয়ার হায়ার করার ক্ষেত্রে কোনটা কোনটা আপনি রেড ফ্ল্যাগ মনে করেন, যে আচ্ছা এটা হইলে এরে নেওয়া যাবে না, আর এটা হইলে ওকে উই ক্যান মুভ ফরওয়ার্ড, সিবিতে হোক অথবা ইন্টারভিউতে হোক, হোয়াট ইজ ইউর রেড ফ্ল্যাগ? আর ওয়াও ফ্যাক্টর একটা তো বলছেনই, যে নিজে হ্যান্ডসন করছে কিনা, আরো যদি কিছু থাকে আর কি। এইখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে।
ধরেন আমরা আমরা জানি যে একটা প্রবলেম হার্ড বা তার হয়তো পারার কথা না, সো সেই প্রবলেমটাতে সে কিভাবে অ্যাপ্রোচ করতেছে, হ্যাঁ প্রবলেমটাকে সে কিভাবে অ্যাপ্রোচ করতেছে সেইটা একটা মেজর ফ্যাক্টর। যে কারণ রিসার্চ বলেন বা এই ধরনের ঘুরে ফিরে রিসার্চের একটা বড় পার্ট থাকে এমএলএ। সো সেই ক্ষেত্রে আসলে তাকে তো মানে হাল ছেড়ে দেওয়ার মতো মানসিকতা থাকলে হবে না। সো একদমই টোটালি আননোন সেই জিনিসটাকে আসলে সে চিন্তা করার চেষ্টা করতেছে কিনা, এইটা একটা বড় ফ্যাক্টর। এরপর আরেকটা কাজ আমরা যেটা করি সেটা হইতেছে যে সিমিলার একটা প্রবলেমকে আস্তে আস্তে আপনার কমপ্লেক্সিটি বাড়াই। ধরেন শুরুতে একটা খুবই সিম্পল প্রবলেম দেওয়া হইলো, দেন তাকে বলা হইলো যে ওকে ফাইন এইটার লিমিটটা বেড়ে যাবে, এখন আপনি কিভাবে জিনিসটাকে সলভ করবেন। এরপরে ধরেন লিমিটটাকে হয়তো একটা এক্সটেন্ডে বাড়ানো হয়েছিল, আরো বেশি বাড়ানো হইলো বা নতুন কিছু প্যারামিটার অ্যাড করা হইলো। এই অবস্থাতে আপনি আসলে জিনিসটাকে কিভাবে সলভ করবেন। সো প্রত্যেকবারই দেখা যাইতেছে যে কমপ্লেক্সিটি গুলা বাড়তেছে, সো সে তখন ওই জিনিসটাকে টোটালি কিন্তু তাকে আগের সলিউশনটাকে টোটালি ফেলে দিয়ে নতুন করে আবার তাকে কনস্ট্রাক্ট করতে হইতেছে। সো এটার মধ্যে সে আসলে কত দ্রুত ব্যাপারটাকে ক্যাচ করতে পারে। হ্যাঁ। সো দেখা যায় যে ধরেন আমরা এমনও অনেক হয়েছে যে পুরা 2 মাস ধরে আমরা ট্রেন ট্রেন করাইছি, পরে যায় দেখা গেছে যে খুবই সিলি কোনো একটা মিস্টেক হয়েছে। হ্যাঁ, হবে স্বাভাবিক। সো এইখানেই হইতেছে ব্যাপারটা যে কত দ্রুত আসলে আমরা রিকভার করে নিয়ে আসতে পারি। সো আমাদের কিন্তু ধরেন সাকসেস কেস খুবই কম। সো আমরা ফেইলিয়রটাকে কতটা ছোট করতে পারি, এই জায়গাটাতে আসলে সাকসেস। হ্যাঁ। সো এই যে জার্নিটা, রিসার্চের জার্নিটা, এই জার্নিটা আসলে টোটালি এরকম যে আমি আমি আসলে কন্টিনিউয়াসলি ফেল করতেই থাকবো। ওয়ান্স আমি একটা ভালো মানে অনেকগুলো ফেল কেস বাদ দিয়ে যখন আমি একটা সুন্দর সাকসেস কেস দাঁড় করাইতে পারতেছি, ওইটাতে আমি যত তাড়াতাড়ি যাইতে পারি। সো এখানে আসলে ফেল অ্যাভয়েড অ্যাভয়েড করার আসলে আমার কোনো চান্স নাই। আই নিড টু ফেল ফাস্ট। হ্যাঁ। সো এই যে ব্যাপারটা, এইটা টোটালি ডিফারেন্ট মাইন্ডসেট হওয়া লাগে মানে নর্মালি চিন্তা করলে, বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে, কারণ টোটালি আননোন ফিল্ড এবং আপনি আসলে নিজেও জানেন না যে এটা কতটুকু কি কাজ করবে, বিভিন্ন জিনিস ট্রাই করে যাওয়া। সো তাদের মধ্যে এই জিনিসটা থাকে আর হইতেছে রিসার্চ টোটালি একটা ডিফারেন্ট লাইফস্টাইল। সো কেউ যদি মনে করে যে হ্যাঁ ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ভালো ব্রিদিং স্পেস আছে, বাট এআই তে ব্রিদিং স্পেস আপনি নিলে পরে আসলে আপনার জন্য আর মার্কেটে স্পেস নাই। হ্যাঁ। সো ব্যাপারটা আর কি ওইরকম যে তার মধ্যে ওই 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 ইয়াটা আছে কিনা, এটা আমরা খুব বেশি দেখতে চাই যে বিশেষ করে এআই টিমে আমরা, এমএল টিমে ধরেন ওয়ার্ক লাইফ ব্যালেন্সের যে ব্যাপারটা, এইটা যারা সিক করে আমরা তাদেরকে সিক করি না। সো আর যেটা বললাম যে ধরেন প্রবলেমের হার্ডনেসটা বাড়ানো, এইটা একটা ব্যাপার। আর একটা হার্ড প্রবলেমকে সে কিভাবে আসলে আহ, ইয়া করতেছে, রিচ করতেছে। এবং এখানে আরেকটা ধরেন খুবই যেটা বললেন যে একটা ওয়াও ফ্যাক্টর কিরকম, যে হয়তো সে হার্ড প্রবলেমটাকে শুরুতেই ইয়া করতেছে না, অ্যাপ্রোচ করতেছে না, সে হয়তো বললো যে আচ্ছা আমি এই কয়েকটা প্যারামিটার বাদ দিয়ে একটা সলিউশন চিন্তা করি, এরকম হবে। দেন ওই নেক্সট প্যারামিটারটাকে অ্যাড করে নিয়ে সেটাকে সে ডেভেলপ করার চেষ্টা করলো। সো এই ধরনের আর কি ধরেন একটা মাইন্ডসেট দেখলে পরে আমরা তার মধ্যে ইয়া করি। আর যদি কেউ দেখি যে লিভ করতেছে, সেটা সেটা ডেফিনেটলি রেড রেড ফ্ল্যাগ। ফ্ল্যাগ। আচ্ছা, আমার দিক থেকে আমি আর একটা দুটো প্রশ্ন করবো, তারপরে যারা অডিয়েন্স আছে তাদের কাছে হচ্ছে থেকে আমরা বেশ কিছু প্রশ্ন এমনি তো চ্যাট বক্সে দেখতে পাচ্ছি, তারপর আমরা দরকার হলে হচ্ছে কোনো একটা ভাবে প্রশ্নটা নেওয়ার চেষ্টা করব, একটা বা দুইটা প্রশ্ন করার পরেই আর কি, যাতে হচ্ছে তারা তাদের কোশ্চেনগুলো শেয়ার করে উঠতে পারে আর কি। সো আমার দিক থেকে নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনারা নিজেরা এআই এমএল ফিল্ডে কাজ করতেছেন এবং আপনারা বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন। সো আপনি যখন বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করেন তখন চিন্তা করেন যে আপনি একটা কোম্পানি না, একটা পার্সন, একজন ইন্ডিভিজুয়াল, রাইট? আপনি একজন সিঙ্গেল ক্যান্ডিডেট আর কি, যে বিদেশি ক্লায়েন্টের কাজ করবেন। সেক্ষেত্রে ওদের দৃষ্টিতে ওরা আপনার কাছে কি চায়, এটা জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে, যদি বাংলাদেশে এই কালচারটা খুবই কম, কিন্তু আস্তে আস্তে হয়তো ওপেন আপ হবে বলে আমরা আশা করি, যে বাংলাদেশের ছেলেপেলে শুধুমাত্র বাংলাদেশে চাকরি তো অবশ্যই খুঁজবে, এটা খুবই স্বাভাবিক, ন্যাচারাল, কিন্তু এর বাইরে বাইরে দেশের বাইরেও ট্রাই করবে। সো এআই এমএল এর যারা এই ফিল্ডটাতে কাজ করতে চায়, তারা যদি দেশের বাইরে তাদের কেরিয়ারটা শুরু করতে চায়, জব বা ইন্টার্ন বা বা কিছু একটা দিয়ে আর কি, ফ্রেশার হিসেবে হোক অথবা 1-2 বছর এক্সপিরিয়েন্স হয়েছে, এরকম জুনিয়র লেভেল থেকেই হোক, তাহলে আপনার ধারণা মতে বা আপনার এক্সপেরিয়েন্স অনুসারে, যে বিদেশি যারা হচ্ছে ক্লায়েন্ট আছে, তারা একজন বাংলাদেশ থেকে যদি একজন ডেভেলপার হায়ার করতে চায় এএমএল এ, তাহলে তারা কি কি গুণাবলী দেখতে চাইবে আর কি, আপনার কি মনে হয় আর কি, বা আমি যদি চাই আমি কিভাবে নিজেকে প্রস্তুত করব? আচ্ছা, এখানে একটু আমরা মেইনলি প্রোডাক্ট, নিজেদের প্রোডাক্ট ওরিয়েন্টেড কাজে বেশি করি। হ্যাঁ।
আর এদিকে ধরেন ক্লায়েন্টের বা এই ধরনের যে ব্যাপারটা, সেটার ক্ষেত্রে টোটালি কিন্তু তাদের নির্দিষ্ট প্রোডাক্ট থাকে। হ্যাঁ, তাদের নির্দিষ্ট প্রোডাক্ট থাকে এবং সেটার সলিউশনই আসলে তারা খোঁজে, এবং সেটার জন্য যে পার্সনটা ফিট করবে সেই পার্সনটাকেই আসলে তারা খোঁজার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আপনার বা ধরেন আমাদের পোর্টফোলিওতে আমাদের যে যে কাজগুলো করা আছে অলরেডি, যেমন ধরেন আমরা ইয়া নিয়ে কাজ করি, সাউন্ড নিয়ে কাজ করি, এটা ডিএসপির মধ্যে পড়ে আর কি, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। তো এই সেগমেন্টটাতে আপনার যে ধরেন গিটহাবে ভালো কোনো প্রজেক্ট আছে, সো আপনি ওইখানে যে নিয়ে আপনার ইয়াগুলা বলতে পারেন। তারপর ধরেন বিভিন্ন থ্রেড আছে, এই থ্রেডগুলোতে আপনি কমেন্ট করতে হবে। মানে হচ্ছে যে আপনার এই জায়গাটাতে অ্যাটলিস্ট একটা লেভেলের শাউট আউট থাকতে হবে। যেমন ধরেন আমি যদি বলি যে আমরা আমাদের টিমের যে ছেলেপেলেগুলোকে আমরা নেওয়ার কথা চিন্তা করি, আমরা কিন্তু আমরা নিজেরা আসলে সিক করি। এমন না যে অলওয়েজ আমরা আসলে সিভি থেকেই রিক্রুট করি। আমরা মার্কেটে দেখি যে আচ্ছা, এদেরকে আমার দরকার। সো দেন সে যেখানেই থাকুক, আমরা তাকে রিচ আউট করি, তার সাথে কথা বলি, দেন আমাদের এখানকার যে সিচুয়েশন বা আমরা কি করতে চাই সেই জিনিসটা তার সাথে শেয়ার করি। দেন আমরা অ্যাকচুয়ালি তাকে অ্যাপ্রোচ করে, সে তার কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী বা সবকিছু ম্যাচ করলে পরে দেন সে অ্যাকচুয়ালি আমাদের এখানে আসে। সো ব্যাপারটা কিন্তু অলওয়েজ একমুখী না। তো এরকম আর কি ব্যাপার আছে যে আপনি আপনার যে কোনো একটা, আপনি যেটা নিয়ে কাজ করতেছেন সেইটার একটা প্রেজেন্স অ্যাকচুয়ালি আপনাকে ডেফিনেটলি রাখতে হবে। এবং এটা নিয়ে আপনি যদি ওইরকম ক্লায়েন্ট খোঁজেন, মানে ব্যাপারটা এরকম যে মার্কেট আপনাকে খুঁজতেছে, এটা অলওয়েজ খুঁজতেছে। আপনি যতটুকু না ট্রাই করতেছেন নিজেকে শোড আপ করানোর, এর থেকে বেশি আসলে মার্কেট আপনাকে খুঁজতেছে, যদি আপনার কোন একটা জায়গাতে ওই ধরনের কাজ করার বা ইম্প্যাক্ট ফেলার মতো ক্যাপাবিলিটি থাকে। সো ডেফিনেটলি ওইটা ওইটা রিলেটেড যে ফোরামগুলো আছে বা বিভিন্ন গিটহাবে প্রজেক্ট আছে বা ধরেন হাগিং ফেসে যে ইয়াগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে লিঙ্কডইনে হোক বা যে কোনো জায়গাতে হোক, এই ব্যাপারগুলো নিয়ে আসলে শাউট আউট করতে হবে বা কথাবার্তা বলতে হবে, এঙ্গেজ হইতে হবে। যে মানুষগুলো এটা নিয়ে কথা বলতেছে, ওই ওই রিলেটেড এক্সপার্ট যারা আছেন, তাদের সাথে আপনি একদম পিওর টেকনিক্যাল জায়গাটাতে আপনি এঙ্গেজ করে যান। হ্যাঁ। সো দেখা গেল যে ওইখান থেকে অ্যাকচুয়ালি আপনাকে তখন খুঁজে নিবে যে আচ্ছা, আপনি তো এই ব্যাপারটা নিয়ে কমেন্ট করলেন, সো আপনার কি এই জিনিসটা নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে কিনা। সো এইটাই আর কি, যে পুরা একটা মহল থাকা লাগবে যে আপনি যেটা নিয়ে কাজ করতেছেন সেটা নিয়ে যাতে মানুষ আসলে জানে। মানে বা আপনি অ্যাটলিস্ট আপনার লিঙ্কডইন হোক বা আদার্স যে যে জায়গাগুলোতে আসলে প্রেজেন্ট থাকা যায়, আপনি যে প্রজেক্টটাই করছেন সেটাকে গিটহাবে দিয়ে ওপেন করে দেন। সো দেখা যাবে যে আলটিমেটলি কি হইতেছে, কেউ সার্চ করতেছে, সো সে হয়তো যায় নিয়ে আপনার গিটহাব প্রজেক্টটাতে ল্যান্ড করছে। তো এখন সে হয়তো এটার নিয়ে ডেমোটা রান করায় দেখছে যে এটা কাজ করে, বাট এটাকে মডিফাই করার জন্য তার আসলে আপনাকেই লাগবে। সো ইভেনচুয়ালি সে আপনাকে আসলে নক দিবে। সো ব্যাপারটা হইতেছে যে যাই কিছু করতেছেন সেটাকে এই প্ল্যাটফর্ম গুলাতে ওপেন করে দেওয়া বা ইয়া করে রাখা, এবং লিঙ্কডইনে এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলা। আর যারা এই ব্যাপারগুলোতে অথরিটি ধরে রাখছে তাদেরকে এঙ্গেজ করা বা তাদের সাথে কমিউনিকেট করা এরকম সোশ্যাল প্ল্যাটফর্ম গুলাতে, ওপেন প্ল্যাটফর্ম গুলাতে। সো ওইখান থেকে আসলে মানুষ আপনাকে নোটিস করবে এবং ইভেনচুয়ালি হয়তো আপনি তাদের সাথে ওই ধরনের প্রজেক্টে এঙ্গেজ হয়ে যাবেন। থ্যাংক ইউ। আমাদের প্রশ্নগুলো নেওয়া শুরু করছি আমরা। সবাই একটা একটা করে প্রশ্ন করলে আমরা একজনের কাছে একটা করে প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। ভাইয়ার অলরেডি রাত 10টা বেজে যাচ্ছে, আমরা যতক্ষণ পারি ভাইকে আটকায় রাখবো। সো প্রথম প্রশ্নটা যেটা আমি দেখতেছি, সম্ভবত জহির বা কারো দু একজনের নামের উচ্চারণ ভুল হইতে পারে, আন্তরিকভাবে দুঃখিত, ইটস আনইনটেনশনাল। সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। মানার নাম জহির বা এই রেখে মানার নাম, সে বলছে কম্পিটিটিভ প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগবে, বা আমি যদি একটু অ্যাড করে দেই ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম প্লাস কম্পিটিটিভ প্রোগ্রামিং এআইএমএল ফিল্ডে যদি কেউ করতে চায় তার এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে কিনা আর কি, এই বিষয়ে আপনি কি বলেন? ডেফিনেটলি লাগবে। সেটা হইতেছে অ্যাটলিস্ট নেক্সট লেভেলটাতে যাওয়ার জন্য। কজ আমি তো উইদাউট এনি বেসমেন্ট আমি কিন্তু একটা বিল্ডিংকে খুব বেশি আসলে বড় করতে পারবো না। সো ডেফিনেটলি লাগবে। আর শুরুতে স্টার্ট করে দেওয়ার জন্য যদি হয় একটু টেস্ট টেস্ট করে দেখা, দেন এটাকে বোঝা যে হ্যাঁ আমার তো এই অ্যালগোরিদম বা কম্পিটিটিভের ব্যাকগ্রাউন্ড লাগতেছে, দেন এটাতে ফিরে এসে এটাতে টাইমটুকু স্পেন্ড করা। অনেক ক্ষেত্রে যেটা হয় যে শুরুতেই একদম কম্পিটিটিভে গেলে পরে মনে হয় যে আচ্ছা, কতটুকু লাগবে বা লাগবে না লাগবে এটার মেজারমেন্টটা দাঁড়ায় না। সো এমনও হইতে পারে যে আমি একটা মডেল নিয়ে কাজ করা শুরু করলাম, আগাচ্ছি আগাচ্ছি আগাচ্ছি, যে যে জায়গাগুলোতে আমি প্রবলেম ফেস করতেছি, দেন সেটাকে আমি রিলেট করি যে আচ্ছা, আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি এটা কি জন্য, ইভেনচুয়ালি এটা জানি ল্যান্ড করবে হইতেছে ওই কম্পিটিটিভ প্লাস
ইয়া টাইপের ব্যাপারটাতে, তখন যেহেতু আমি জানলাম যে এটার কারণে আমি আগাইতে পারতেছি না, তখন কিন্তু এই জিনিসটা লার্ন করাটা বা এটার পিছনে টাইম দেওয়াটা আমার জন্য মেন্টাল পার্সপেক্টিভ থেকে ইজিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ। আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, এটা খুবই কমন একটা প্রশ্ন, যে আমার এআই/এমএল নিয়ে আসলে মন থেকে কোনো ইন্টারেস্ট নাই। এটা প্রশ্ন হচ্ছে রায়হান মুহতাসিম। কিন্তু জব পাবো না এই ভয়ে এআইএমএল নিয়ে ঘাটাঘাটি করতেছি আর কি। তো ওর জন্য সাজেশন কি? মানে এটা একটা ফেয়ার ফ্যাক্টর আছে যে অন্যান্য ফিল্ডের জব কমে যাবে বা এটা হয়ে যাবে, এটা একটা কমন একটা থিঙ্কিং মার্কেটে আছে, তো সেই কারণে সে এআইএমএল এক্সপ্লোর করতেছে। তো এইরকম মাইন্ডসেট নিয়ে কি এই লাইনে আসলে সুবিধা করা যাবে, নাকি তার জন্য কি সাজেশন? এটা এই সংখ্যক কিন্তু ছেলেপেলে আছে, ভালো সংখ্যক আছে আর কি। মানে এই এই জায়গাটাতে দেখেন যে আপনি যতটুকু দেখতেছেন, দেখেন ইন্টারেস্ট গ্রো করে কিনা। হ্যাঁ, আপনি এমনও হইতে পারে যে এটাতে আসলে আপনার ইন্টারেস্ট নাই, বাট থাকতে থাকতে আপনার ইন্টারেস্ট গ্রো করে যেতেও পারে। সো আপনি এইটা এনশিওর করেন যে আপনি এইটার মধ্যে অ্যাটলিস্ট আপনার লাইফের ধরেন 100 আওয়ার্স আপনি এটার মধ্যে দিবেন, এবং সেটাতে আপনি মন দিয়ে দিবেন, একদম মানে খাস দিলে দিবেন। দিয়ে তারপর আপনি ডিসিশনে আসেন যে ওকে, এটা কি আসলে আমাকে একদমই কোথাওই নিল না কিনা। যদি দেখেন যে না, ইটস নট টোটালি ওয়ার্ক করতেছে না, সেই ক্ষেত্রে আপনি অন্য প্যারালাল অন্য কোনো কিছু আসলে ইয়া খোঁজেন। সো এখানে পার্সোনালিটিটা ইম্পর্টেন্ট, যে আপনার পার্সোনালিটিটা কেমন। এখন আপনি যেমন ধরেন, আমি এআই কোম্পানিতে আমি রান করি, বাট আমি কিন্তু নিজে ওইভাবে ফান্ডামেন্টালি খুব যে রিসার্চ গাই ব্যাপারটা এরকম না। ঠিক আছে। সো আমার আমার ওভারঅল আউটকামটা দেখতে ভাল লাগে, প্রোডাক্ট ডিজাইন করতে ভাল লাগে, এই প্রোডাক্টের জন্য কি বানাইতে হবে, কি ইউজ করতে হবে, এই এই মানে আপনার ডিটেল ব্যাপারগুলো জানতে ভাল লাগে। বাট আলটিমেটলি রিসার্চের যে পার্টটুকু, এটা কিন্তু আমি করি না। সো ডিপেন্ডস যে আপনি আসলে নিজেকে কিভাবে প্লেস করবেন, আপনার পার্সোনালিটির উপরে ব্যাপারটা ডিপেন্ড করবে। আপনাকে এআই ইঞ্জিনিয়ারই হইতে হবে, রিসার্চারই হইতে হবে, নট নেসেসারিলি। ইউ কুড বি এ প্রোডাক্ট গাই, আপনি যদি ভালো প্রোডাক্ট বোঝেন, ভালো বিজনেস বোঝেন, ইউ কুড বি এ বিজনেস গাই। তো আপনার তখন শুধুমাত্র আপনার বিজনেসে এআইটাকে কিভাবে ইউটিলাইজ করবেন, ওই নলেজটুকু আপনার জন্য এনাফ। সো সবাইকে তো আসলে সেম জিনিসে যাইতে হবে, নট নেসেসারিলি। সো আর যেটাই হোক, সময় যদি দেন 100 ঘন্টা, এটা মোটামুটি একটা রোল করে নিবেন যে যে কোনো একটা কিছুতে ডিসিশনে পৌঁছার আগে 100 ঘন্টা সময় আপনি একদম খাস দিলে দিবেন। মানে এইটার মধ্যে কোনো লুকোচুরি করা যাবে না, কোনো ধরনের মানে ভণ্ডামি করা যাবে না। হ্যাঁ, সো একদম দিয়ে তারপরে আপনি ডিসিশন নেন যে না, এটা কাজ করতেছে না। এবং আমি যদি চেঞ্জও করে ফেলি, এই 100 ঘন্টা কিন্তু লসে যাবে না, এটা যে কোনো ফিল্ডেই হোক। যে এটা যে আচ্ছা আমি এটা যে কোনো, সাপোজ আমি ভিডিও এডিটিংয়ে 100 ঘন্টা সময় দিলাম, মনে হবে যে আমি এখান থেকে চুজ করে এআইএমএল এ চলে আসলাম। লাইফের অনেক জায়গায় কিন্তু এই ভিডিও এডিটিং, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, একদম দূরের এক্সাম্পল দেওয়ার জন্য বলছি আর কি। সো নেভার থিঙ্ক, মোস্ট অফ দ্য কেস উইল সার্কেল ব্যাক টু ইউ সাম ওয়ে অর আদার, ইউ ডোন্ট নো। আই ডোন্ট নো, আমি বলতে পারবো না এক্স্যাক্টলি কিভাবে আসতে পারে যে আমি হার্ডকোর ডেভেলপার বা ভিডিও এডিটিং হয়তো আমি করবোই না। হয়তো দেখা গেছে যে নিজের বিয়ের, নিজের বাচ্চার বার্থডের কিছু না কিছু একটা জায়গায়, কোনো না কোনো জায়গায় এই জিনিসগুলো লাইফে মোস্ট অফ দ্য জিনিস ফেরত আসবে। সো এগুলো ওয়েস্টেজ কিন্তু না। আমি যদি তো চেঞ্জও করে ফেলি আর গেলে তো, আর যদি ওই লাইনে আগাই তাহলে তো ডেফিনেটলি কাজে লাগবে আর কি। সো আমাদের ফাহিদ আখন্দ সম্ভবত, তো সে বলছে যে আমি ফোর্থ ইয়ারে উঠে যখন থিসিস করতে যাব, বা এই সময়টা গিয়ে এআই এমএল সম্পর্কে আগ্রহ তার জাগছে। তো এখন মনে হচ্ছে তার কাছে, এটা তো আমি ফোর্থ ইয়ার উঠে গেছি, আর তো মনে হয় আমার সময় নাই, এখন কি আমার এটার দিকে যাওয়া উচিত হবে না, নাকি টাইম নাই, এখন স্টার্ট করা উচিত হবে কি না? মানে ফোর্থ ইয়ারে উঠছে, তার জন্য আপনি কি বলবেন? এখানেও ফান্ডামেন্টাল, ইটস নেভার টু লেট। সো ডেফিনেটলি আপনি যদি আসলে এটাতে ডেডিকেশন দেন, সো এটা আপনার জন্য আরো পজিটিভলি কাজ করতে পারে। আরেকজনের কাছে সময় আছে, সে আলসেমি করে সময়টুকু দিবে। আপনার কাছে যেহেতু সময় নাই, আপনি জিনিসটাকে স্কুইজ করে খুব বেশি সময় দিয়ে খুব ডেডিকেটেডলি জিনিসটাকে ইয়া করে ফেলেন, মানে আগায় যান। সো এইটাকে আপনি দেখেন যে আপনার মাইন্ডসেটে আপনি আপনার উইকনেসটাকে স্ট্রেংথে কনভার্ট করেন, যে ওকে ফাইন, আমার কাছে ওইভাবে সময় নাই, সো আমি এটাকে কত দ্রুত আসলে বেশি এফোর্ট দিয়ে ব্যাপারটাকে ফাস্ট একটা ভালো আউটকামে নিয়ে যেতে পারি। সো করে ফেলেন।
কাছাকাছি একটা প্রশ্ন আমাদের আবরার হোসেন আসিফ ভাই, যে আমরা যখন একটা কোনো প্রজেক্ট করতে চাই, এআইএমএল এর প্রজেক্ট হোক বা রিসার্চে হোক, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা অনেক বেশি এআই টুলসের উপর ডিপেন্ডেন্ট হয়ে চ্যাট জিপিটি মেরে দেয়, এখান থেকে মেরে দেয়, মডেল ফিট করি, ডাটা এটা সেটা করি আর কি। সো আপনার মতে কতটুকু পর্যন্ত এটা করা ঠিক আছে, কতটুকু করা উচিত হবে না, স্পেশালি যখন সে লার্নিং মোডে আছে, ইটস নট প্রফেশনাল মোডে আর কি। এমন না যে ধরেন হচ্ছে আমি প্রফেশনালি কাজ করতেছি, হাগিং ফেস থেকে বা অন্য জায়গা থেকে একটা মডেল নিলাম আমার কাজের জন্য, সেটা তো আলাদা হিসাব, বা আমার ডেভেলপমেন্টের জন্য, সেটা না, আমি লার্নিং অবস্থাতে কতটুকু পর্যন্ত বা রিসার্চের ক্ষেত্রে কতটুকু পর্যন্ত এআই টুলসগুলোর উপরে ডিপেন্ড করা উচিত, বা কোন অ্যাঙ্গেলে আপনি মনে করেন যে এটা আমার লং টার্মের জন্য ভালো হবে আর কি। আচ্ছা, এখন মানে এই এই টাইমটা একটু ডিফারেন্ট টাইম চলতেছে, হ্যাঁ। কারণ আম, দেখা যাইতেছে যে 6 মাস আগে হইলেও আমি হয়তো বলতাম যে আপনি দেখেন ফান্ডামেন্টালস গুলো বুঝছেন কিনা, বাট এখনো বলবো। বাট আপনি দেখেন যে আপনি আসলে কোথায় যায় আটকান। মানে আপনি আটকানোর আগ পর্যন্ত যে জার্নিটা আপনাকে আসলে আগায় নিয়ে যাইতেছে, আগায় নিয়ে যাইতে দেন। যেখানে আপনি আটকাবেন সেখানে আপনি ফেয়ার থাকেন, যে হ্যাঁ আমি এই জায়গাটাতে আটকাইছি, আমি রিয়েলি এটাকে পার করার জন্য এফোর্টটা দিতেছি, বা আমি এফোর্টটাকে এনশিওর করতেছি। এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। আম, হয়তো ধরেন এআই আসলে সবাইকেই আমাদেরকেও ইয়া করে ফেলতেছে, অনেক অনেক বেশি ধরেন অলস করে ফেলতেছে বলতে পারি, বা চিন্তার জায়গাটাতে আমাদেরকে অনেক বেশি হ্যান্ডিক্যাপ করে ফেলতেছে। বাট এটা রিয়েলিটি। আমি যদি বলিও যে এটা করবেন না, এইটা হয়তো মানে হয়তো এই পুরা এরাটা চেঞ্জ হয়ে যাইতেছে। হুম। সো সেই ক্ষেত্রে বলবো যে যেখানে আটকাবেন সেখানে আপনি ফেয়ার থাকেন, যে ওকে, মানে ওইখানে দমে যায়েন না, সেখানে ফেয়ার থাকেন। আপনাকে যদি আবার একটু ব্যাক করে যেতে হয়, ওই ব্যাকটুকু করেন, ব্যাক করে যে ওই ফান্ডামেন্টাল গুলাকে ঠিকঠাক করে নিয়ে আবার আবার অ্যাপ্রোচ করেন। মানে একটা জার্নি আপনি একবারেই চলে যেতে পারবেন এটা কখনোই হবে না। ব্যাক এন্ড ফোর্থ করে করে যেতে হবে। আগাইলেন, এআই দিয়ে আগাইলেন, বাড়ি খাইছেন, ব্যাকে আসেন, ফান্ডামেন্টাল গুলা কাফারা দেন, দেন আবার পাপ মোচন করে আবার আগায় যান, আগায় যায় না নেক্সট ইয়ারটাতে যান। এটা সিঁড়ির মতো আর কি। এইখানে একটা জিনিস আমি অ্যাড করি যে মেক শিওর দ্যাট এআই নট গিভিং ইউ ফেক কনফিডেন্স, যে আমি একটা জিনিস এআই দিয়ে জেনারেট করছি, দেখে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এইটা করা যাবে না, স্পেশালি লার্নিং স্টেজে। প্রফেশনাল কেসে মেবি করতে পারে, সিনিয়র সিনিয়র যারা কয়েক বছর কাজ করছে, ওরা দেখলে সত্যি এটা করে এবং ওটাতে গ্যাঞ্জাম লাগলে ওরা বুঝে নিতে পারে এবং এটাকে তারা ম্যানেজ করতে পারে। কিন্তু আমরা যখন স্টুডেন্ট অবস্থায় শিখতেছি, তখন ওই যে অনেকটা আছে না, পরীক্ষার ক্লাসের ভিতরে স্যার অঙ্ক দেখাইছে, আমি অঙ্ক দেখলাম, দেখে স্যার বুঝাই দিছে, সুন্দর করে বুঝছি মনে হয়েছে, এই অঙ্ক কিন্তু আমার শিখা হয় নাই, বোঝাও হয় না, আমার ব্রেনে যদি একটু হালকা ঘুটাই দেয় আমি কিন্তু ডিল করে উঠতে পারবো না। সো এআই গিভস ইউ এ ফেক কনফিডেন্স, স্পেশালি লার্নারদের ক্ষেত্রে। আচ্ছা, একটা প্রবলেম জিজ্ঞেস করলাম, এই জায়গায় এটা কি করতে হবে, বা এই জায়গায় আমার হয়তো মডেলের ইফিসিয়েন্সি বাড়তেছে না, কি করা যাবে, সে এটা বলে দিছে, আমি বললাম, এটা নিয়ে বসাই দিলাম, কাজও হয়ে গেছে। বাট এই যে ইফিসিয়েন্সি বাড়ানোর যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা রিলেটেড আমার কোনো থিঙ্কিং প্রসেস তৈরি হয় নাই। এখন এই যে ইমপ্রুভমেন্ট এখানে করা যায়, করা যাবে কি যাবে না, কোনো একটা মডেলরা জাস্ট কোড করে দেয় কিন্তু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ না, বা একটা মডেল বানাই দেওয়াটা কিন্তু একমাত্র কাজ না, এটা একটা পার্ট অফ টাস্ক। টাস্ক হচ্ছে একটা সলিউশনটাকে ইঞ্জিনিয়ারিং করা, এবং এইটা সার্ভাইভ করবে কিভাবে, যখন সে কমন থিঙ্কিংয়ের উপরে উঠবে। অর্থাৎ অন্য আরো 5-7টা এআই যেগুলো করে দিচ্ছে, যেটা আমি নর্মালভাবে বলি, এআই যেটা করে দিচ্ছে সেটার জন্য কারো দরকার নেই, আমারও দরকার নেই, এটা খুবই সিম্পল। 5 লাইন পাইথনে কোড দরকার, ওইখানে যে একটা বাটনে ক্লিক করো, কপি করে নিয়ে আসো, এখানে বসাই দাও আর কি, বা এখন অলরেডি এজেন্টিক এআই নিজেই এটা করে ফেলতে পারবে, এবং এটার জন্য কোনো হিউম্যানকে হায়ার করবে না। হিউম্যানকে হায়ার করবে কারণ সে আসলে ওই থিঙ্কিংটা, ব্রেইনটা আছে, তারপরে সেই এআইটাকে ইউটিলাইজ করতেছে। সো এই জন্য অনেকের আমি মনে করি যে বাই ডিফল্ট স্টুডেন্ট থাকা অবস্থায় নর্মাল এআই মোডটাকে চেঞ্জ করে দিয়ে স্টাডি একটা মোড আছে লাস্ট কিছুদিন ধরে, গো দেয়ার অ্যান্ড অলওয়েজ ওখানে সে হিন্টস দেয়, গাইড করে, বা নিজেদেরকে বলো যে আমি এরকম একটা জায়গায় আটকাই গেছি, নাও হোয়াট শুড আই থিঙ্ক, থিঙ্ক অ্যাজ ইফ ইউ আর মাই মেন্টর টিচার অ্যান্ড ডোন্ট গিভ মি দ্য অ্যান্সার, ট্রেন মি। তো এরকম নর্মাল চ্যাট জিপিটিতে করা যায়, তখন তাকে বারবার বারবার, ও তো আবার কিছুদিন পরে কন্টেক্ট ছেড়ে দেয় আর কি, স্পেশালি হুম। প্রিমিয়াম না থাকলে আরো দ্রুত কন্টেক্ট ছেড়ে দেয়। সো এই জন্য স্টাডি অ্যান্ড লার্ন মোডে গিয়ে অলওয়েজ ইউজ ইট, ওকে, ডোন্ট গিভ মি দ্য অ্যান্সার, হেল্প মি টু থিঙ্ক, এইভাবে প্রম্পটের শুরুতে বলে দিয়ে তারপরে যদি প্রবলেমটা ডিসক্রাইব করা হয়,
তখন ওটার একটু মানে রিজনেবল ইউটিলাইজ হয় স্পেশালি লার্নারদের জন্য আর কি। তো একটা বেসিক প্রশ্ন রিলেটেড বেসিক একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে আসলে ফান্ডামেন্টাল নলেজ এইটা কি? ফান্ডামেন্টালস তো বেসিক তো আমাদের অনেক কিছুতে লাগে আর কি। তো কখন আমি কিভাবে বুঝবো যে আমার এইটা ফান্ডামেন্টাল নলেজ বা আমার মোটামুটি রিজনেবল ফান্ডামেন্টাল হইছে? তো আপনি কোনো একটা এক্সাম্পল দিয়ে বা জেনারিক ভাবেও বলতে পারেন আর কি। হ্যাঁ, মানে ধরেন উম, আপনার যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলাদেশের যেটা আছে ইন্টারমিডিয়েটের ম্যাথগুলো যদি একটু ক্রিটিক্যালও হয়, এগুলো আপনি সলভ করতে পারেন, মানে ধরেন এখনো পারেন। হ্যাঁ, এটা যদি হয় তাহলে অনেক ভালো। কিন্তু আমি আমি কিন্তু এটা বলতেছি না যে একটা নর্মাল লেভেল, এটা অনেক ভালো লেভেল। মানে ধরেন আপনি ক্যালকুলাসটাকে ভিজুয়ালাইজ করতে পারেন, আপনি জানেন যে এখানে কেন নর্মালাইজ করতে হয়, এখানে কেন ডিফারেন্সিয়েট করতে হয়, মানে এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই ভালো নলেজ। আর মিডিয়াম যেটা ব্যাপারটা সেটা হচ্ছে এসএসসি পর্যন্ত যে ম্যাথমেটিক্যাল বা ফিজিক্স বলেন বা যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো আপনার ক্লিয়ার আছে। মানে এটা আমি কেন বললাম, আমরা সিগনিফিকেন্টলি দেখতেছি যে ধরেন আহ, মানে ভালো ইনস্টিটিউটগুলোর যে পোলাপানগুলো আছে, এদের প্রোগ্রামিং প্রোফাইল খুব বেশি ভালো না হইলেও এই ফান্ডামেন্টাল গুলা বেশ ভালো। কারণ কি হয়েছে, ওকে কিন্তু এই ব্যাপারগুলো বারবার রিপিট করতে হয়েছে এসএসসি বা এইচএসসি পরীক্ষার সময়, ভর্তি পরীক্ষার সময়, বা ইউনিভার্সিটি কোর্সগুলো যেহেতু এই ইনস্টিটিউটগুলোতে বেশ টাইট দিয়ে রাখে যে তুমি চাইলেই মানে কিছু না পড়ে বা কিছু না করে তুমি পাশ করে যাইতে পারবে না। সো এইসব কারণে হয়েছে কি, এই ব্যাপারগুলো নিয়ে তাদের একটা চর্চার মধ্যে থাকতে হয়। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালটাকে ভালো রাখে। সো এগুলাতে ডেফিনেটলি আমাদের স্টুডেন্ট যারা আছে, আমি বলবো মানে 99%-এর আসলে এই জায়গাগুলোতে পাপ আছে। হ্যাঁ, কোনো মতে জাস্ট পার করে গেছে। সো এই জায়গাগুলোকে আসলে কাভার করতে হবে। এটা প্রবলেম সলভিং বা কম্পিটিটিভ করতে গেলে একটা ভালো লেভেলে এই জিনিসটা কাভার হয়ে যায় বা করতে হয়, কারণ একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট জিওমেট্রিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হয় ডাটা স্ট্রাকচারে বা এই ধরনের জায়গাগুলোতে বিভিন্ন প্রবলেমগুলো বারবার অ্যাপিয়ার করে। সো অনেকটা ওইভাবে কাভার হয়ে যায়। বাট অন্য কোনো একটা ওয়েতে আসলে খুব বেশি কাভার হয় না, শুধুমাত্র আহ, মানে ইয়াতে চলে গেলে, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ডেভেলপমেন্টে চলে গেলে। সো এই কারণে ফান্ডামেন্টাল বলতে আসলে আসলেই ফান্ডামেন্টাল, যেটা যেটা বললাম যে এসএসসি বা এইচএসসি পর্যন্ত যে টপিকগুলো ছিল, এই টপিকগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া থাকা। তো এই 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 জিনিসগুলো আর কি, মানে ফান্ডামেন্টাল, আসলে ফান্ডামেন্টাল এটা খুব আহামরি কিছু না। বাট এগুলো আমাদের গ্যাপ থেকে যায়, এটাকে একটু রিভাইজ করে নেওয়া। হুম, হুম, হুম। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আর একটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি যে একজন জিজ্ঞেস করছে যে সে হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। তো এইরকম যদি সে ওয়েব ডেভেলপমেন্ট জানে, বা কেউ একজন অ্যাপ ডেভেলপারও থাকতে পারে, কেউ একজন ব্যাকএন্ড ডেভেলপারও থাকতে পারে, রেগুলার এপিআই রিলেটেড থাকতে পারে আর কি। সো এইরকম জিনিস যদি একটা মানুষ জানে, সেক্ষেত্রে সে যদি এআই এমএল এ সুইচ হইতে চায় আর কি, তো সেক্ষেত্রে সে কোনো অ্যাডভান্টেজ পাবে কিনা আর কি? ডেফিনেটলি পাবে। এবং এই অ্যাডভান্টেজটা নেওয়া উচিত। কারণ এখনকার যে সময়টা চলতেছে, আরেকজনকে হয়তো একটা মডেল নিয়ে হোস্ট করতে হলে তাকে ফুল স্ট্যাক বা এই ধরনের ডেভেলপমেন্ট তাকে শিখতে হবে। সো আপনি একটা যে কোনো প্রবলেম নিয়ে সেই রিলেটেড যে সলিউশনটা, যে মডেলটা দিতেছে, সেই মডেলটাকে হোস্ট করে এপিআই এক্সপোজ করে আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করে দেন, সেটাকে আপনি আপনার সিভিতে ওঠান। সো আপনি কিন্তু অলরেডি জার্নিটা স্টার্ট করে দিলেন। মানে আমি একটা জিনিস বারবারই যেটা রিপিট করতেছি সেটা হচ্ছে, যে কোনো একটা জিনিসে মাঠে নেমে যান। হ্যাঁ, আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে ওই জিনিসটাকে ইউজ করতে দেন, ডেলিভার করেন। ওরা আপনাকে ফিডব্যাক দিয়ে আপনি আপনার যে পার্সোনাল যদি জব করে থেকে থাকেন বা স্টুডেন্ট থাকেন, এটাকে ইমপ্রুভ করার ট্রাই করেন। এইভাবে আসলে আপনি ডিফারেন্সটা মেক করবেন। আপনি ডিফারেন্স কোনো কিছু না করার মধ্যে দিয়ে কোনো ডিফারেন্স মেক করতে পারবেন। সো ওই জিনিসটা আর কি ইম্পর্টেন্ট, যে আপনি ডিফারেন্ট কিছু করার মধ্যে দিয়ে ডিফারেন্সটা মেক হবে। সো এটা একদমই সহজ জিনিস, বাট আমরা এই জিনিসটাকে ওইভাবে হয়তো ইয়া করতে চাই না। সো কমন থিংটা করেন, কমন থিং এর পরেরটা হইতেছে ডিফারেন্ট। সো কমন থিংটা করে নিয়ে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনাকে ডিফারেন্ট কিছু করার স্কোপ ক্রিয়েট করে দিতেছে ন্যাচারালি। অনেকগুলো প্রশ্ন, আমাদের প্রায় 10টার মতো বেজে গেছে। অনেকগুলো প্রশ্ন, আমাদের প্রায় 49, প্রায় 50টার মতো প্রশ্ন আছে, আজকে রাত কাভার হয়ে যাবে। আমার সো খুব বেশি সমস্যা নাই, সো আপনার যতটুকু টাইম আছে আপনি এক্সটেন্ড করতে পারেন। আচ্ছা, আমাদের টাইম আছে। আচ্ছা, আমরা আরো কয়েকটা প্রশ্ন নেই, যেহেতু আপনাকে পাইছি আমরা আর কি। সো এখানে অনেকগুলো প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হচ্ছে আমার কাছে হচ্ছে, ওটা একটা জেনারিক একটা প্রশ্ন আছে ওভারঅল রোড ম্যাপের জন্য। এটা আমরা লাস্ট প্রশ্নের জন্য সেভ করে রাখলাম আর কি। যদি আমরা ছাড়া ছাড়া আলোচনা করছি আগে যে
যে কিভাবে করবে চাকরির ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, বাট ওটা হচ্ছে আমাদের একদম আজকের আখেরি প্রশ্ন হিসাবে থাকবে আর কি। তার আগে তাহলে যদি, যেহেতু ভাইয়া একটু সময় আমাদের জন্য এক্সটেন্ড করছে, একটা প্রশ্ন আমি দেখতেছিলাম, সেটা হচ্ছে যে আচ্ছা, সিএসসির স্টুডেন্টই লাগবে কি না আর কি এআইএমএল এ আসার জন্য আর কি? না, সিএসসি স্টুডেন্ট লাগবে না। কজ এখন তো ধরেন আসলে ব্যাপারটা অনেক বেশি জেনারিক। ইভেন ইভেন আমি যদি মানে আবার একটু ব্যাক করি, মানে হুম। আমাদের টিমেরই অনেকেই আছে ধরেন ত্রিপলির আছে, মেকানিক্যালের আমার কলিগ ছিল। সো এরা আসলে কেউ, ইভেন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছিল। ইভেন আমার আমার এক টিমে ম্যাথেরও একজন আছে, স্ট্যাটিস্টিকের একজন ছিল। সো এটা আসলে কোনো কিছুই ম্যাটার করে না, আপনি জাস্ট ইন করে ফেলেন। হ্যাঁ, মানে এত কিছু চিন্তা করে লাভ নাই। এইটা একটা ভালো, আপনার ভালো লাগতেছে, আপনি এখানে সময় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এটা যদি আপনার কাছে মনে হয়, জাস্ট ইন করেন। লাইফে 100-200 ঘন্টা একটা জিনিসের দেওয়া, অতটুকু তো আপনি এক সপ্তাহে ফেসবুকই স্ক্রল করেন হয়তো। হ্যাঁ। সো আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসছে আশরাফুর রহমান, যে আপনারা কিভাবে হয়তো এই যে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং অথবা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন রিলেটেড কাজ করেন আর কি, মানে হাউ ইউ গেস সিলেক্টেড দিস এরিয়া আর কি, কারণ এই এরিয়া তো অনেক কিছু করা যাইতে পারে, রাইট? তো আপনারা এত দুনিয়ার ভিতরে কেন একটা দুইটা এরিয়া, হয়তো আপনার 30টা প্রোডাক্ট সম্পর্কে আমিও জানি না, বা অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে জানি না, বাট ধরেন যে কোনো কোর একটা এরিয়া তো হয়তো আপনাদের আছেই, মোস্ট লাইকলি স্পেশালিটি আছে, হাউ ইউ গাইস সিলেক্টেড দ্যাট এরিয়া আর কি? আচ্ছা, এই এই জায়গাটা আসলে উই গট লাকি। হ্যাঁ। সো বেশিরভাগ হুম। প্রোডাক্ট বেসড কোম্পানির ক্ষেত্রেই ব্যাপারটা এরকম হয়, যে আপনি আপনি যেটা চিন্তা করে নামবেন এক্সাক্ট ওইটা দিয়েই যে কাজ হবে, নট নেসেসারিলি। আপনাকে মুভ করতে করতে আপনি আসলে একটা প্রোডাক্ট মার্কেট ফিট পেয়ে গেলে দেন ওইটাকে আপনি আসলে স্কেল করেন বা সেটা নিয়ে আরো ফার্দার কাজ করে যান। সো আমাদের আর কি এর আগে আমরা এনইআর মানে নেম এন্টিটি রিকগনিশন নিয়ে কাজ করছি। সেটা আমাদের ধরেন ওভারঅল একটা কস্ট অটোমেটিক্যালি সে প্রসেস করবে। সো ওইখানে আমরা গুগল প্লেতে আমাদেরকে আটকায় দিছে যে আপনি ট্রানজেকশনাল মেসেজগুলো নিয়ে কাজ করতে পারবেন না। সো ওইটা আমাদের একটা ভালো প্রজেক্ট ছিল, বাট ওইটা নিয়ে আমরা পরে আগাইতে পারি নাই, বিকজ ইউজারকে আমরা ওইভাবে দিতে পারবো না, আলাদা আলাদা বিভিন্ন পারমিশনের ইস্যু চলে আসে। সো এরপরে প্রজেক্ট হিসেবে আমরা হচ্ছে নয়েজ রিডাকশনের পার্টটা। সো নয়েজ রিডাকশনের ব্যাপারটা নিয়ে আমরা দেখলাম যে হ্যাঁ, আমাদের যেহেতু C++ এর এক্সপিরিয়েন্স ছিল আগে, সো আমরা এটা খুব ইজিলি নিজেরাই ডিভাইসে এই ইয়াটা দিয়ে দিতে পারলাম। সো ফিউচারে আপনি একদম শুরুর দিকে একটা কোশ্চেন করছিলেন যে এআই এর ফিউচার ইউজের মধ্যে কি আছে। এআই এর ফিউচারের মধ্যে আছে হচ্ছে প্রাইভেসির পার্টটা। সো এখন তো সবাই আসলে ক্লাউডে তাদের ইয়াগুলো ইউজ করে। তো আমরা আর কি ওই সময়টাতেই আম, আপনার অন ডিভাইস এআই ইউজ করতে দিছি ইউজারকে, যে হ্যাঁ, সে জাস্ট তার ডিভাইসে রেকর্ড বা রেকর্ডেড যে কোনো একটা অডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে সে ক্যান্সেল করে নিতে পারবে। সো ওই জিনিসটা তখন আমাদের হিট করে, এবং আমরা ওই প্রোডাক্টে অ্যাকচুয়ালি মার্কেট লিডার। সো ওইখানে আমাদের অলমোস্ট আপনার 7 মিলিয়নের মতো ইউজার আছে ওই অ্যাপে। সো ওইটা ওইটা আর কি ধরেন, দেন আমরা এটাকে ফার্স্ট মডেল, সেকেন্ড মডেল, থার্ড মডেল। সো সেকেন্ড মডেল যেটা, এটা আরেকটু বড় সাইজের মডেল। তো এইটাও আমরা অফলাইনে দিছি, অ্যাপের সাইজটাও একটু বড় বাট পারফরমেন্স বেটার। দেন আমরা ক্লাউড মডেলে গেছি যেটার সাইজ অনেক বেশি, কয়েক জিবি। তো ওইটা তো আবার ডিভাইসে দেওয়া পসিবল না, সো ওইটাকে আমরা ক্লাউড ইয়া হিসেবে লঞ্চ করছি। দেন এই এই সিমিলার সেগমেন্টে যেহেতু আমার সোর্স নিয়ে কাজ করতে দিচ্ছে, নয়েজও যেরকম একটা সোর্স, আপনার হিউম্যান ভয়েসও একটা সোর্স। সো দেন আমরা আসি হলো সোর্স সেপারেশনে। সো মিউজিক এবং ভোকাল সেপারেটর আমাদের একটা প্রজেক্ট এরপর আমরা লঞ্চ করি। দেন এখন আমরা কাজ করতেছি হচ্ছে স্পিচ এনহেন্সমেন্ট নিয়ে। সো এই যে স্পিচটাকে আমরা রিকভার করা বা বেটার করা। এরপরে অ্যাকসেন্ট কারেকশন নিয়ে আমাদের একটা কাজ আছে। এটা মূলত কল সেন্টার বা ওদের ক্ষেত্রে, যেমন ইন্ডিয়ান অ্যাকসেন্ট আছে, এটাকে আমি ব্রিটিশ বা যে কোনো একটা অ্যাকসেন্টে কনভার্ট করবো। সো ওইটা ওইটা আমাদের R&D চলতেছে। সো এই ধরনের বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করতেছি। সো সাউন্ড সেগমেন্টে এই যে জার্নিটা স্টার্ট হইলো থ্রু অন ডিভাইস এআই, দেন কিন্তু আমরা আসলে এটাকে ইমপ্রুভ করে করে আমাদের বেশ ভালো কিছু প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমরা বিল্ড করছি, এবং যেগুলা বেশ বেশ ভালো ইয়া করতেছে মার্কেটে। তো এইটাই হইতেছে ব্যাপারটা। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা একটা জার্নি, সবার ক্যারিয়ারের ক্ষেত্রে সেম ভাবে হবে, উইল স্টার্ট উইথ সামথিং,
সেটা কিছুটা কাজ করবে, কিছুটা কাজ করবে না। এবং ওইটার থ্রুতে আরেকটা জিনিস হয় নিজের মাথায় আসবে, নয় যার সাথে কাজ করতে সে বলবে, নয়তো অন্য কেউ একজন বলবে, সেটাকে কিছুটা কিউরিয়াস হয়ে এক্সপ্লোর করাটা। এবং এইটাই কোম্পানির কাজ যেভাবে ইভলভ হয়, একটা পার্সনের কেরিয়ারও এক্স্যাক্টলি সেভাবে ইভলভ হয়। মানে একটা স্টেপ, তারপরের স্টেপ, তারপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে মানুষ পৌঁছে আর কি। এটাই মূলত এখান থেকে মেইন টেকওয়ে। সো একজন একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে সে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, সিএসসিতে পড়াশোনা করতেছে, সৌরভ। সে হচ্ছে একটা কোম্পানিতে ইন্টার্ন করতে চায় বাংলাদেশে। যদি বাংলাদেশে সে ইন্টার্ন করতে চায়, তাইলে আসলে সে কিভাবে কোম্পানিগুলোকে রিচ আউট করবে? সাপোজ ধরলাম যে তার টার্গেটই হচ্ছে ইনভার্স এআই, দ্যার ইজ নো কানেকশন, শুধু নাম শুনছে যে কোম্পানি আছে তার মধ্যে ইনভার্স এআই আর কিচ্ছু জানে না আর কি। তাহলে সে কিভাবে আপনাদেরকে রিচ আউট করবে? আপনারাই তার মধ্যে কি দেখলে, যদিও আমরা ইনডাইরেক্টলি এটার কিছুটা আলোচনা করছিলাম আগে, তারপরেও সে যদি ইন্টার্ন করতে চায় এবং গ্রাজুয়েশনের আগে করতে চায়, সেটা কি পসিবল কিনা আর কি। আচ্ছা, এই এই ধরনের ক্ষেত্রে ধরেন আমরা আমরা যেটা দেখি যে কেউ যদি আসলে আমাদের প্রোডাক্টের কোনো একটা প্রবলেম খুঁজে পায়, বা তার যদি কোনো একটা সাজেশন থাকে এবং সে ওই জিনিসটাকে এক্সপ্লোর করতে চায় যে আপনাদের এই প্রোডাক্টের এটা নিয়ে তো কিছু হয় নাই, তো আপনারা কি রিসেন্ট এটা নিয়ে কোনো কিছু করতেছেন কি, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমি এই জিনিসটাকে এক্সপ্লোর করে আপনাদেরকে একটা রিপোর্ট দিতে পারি। ফাইন। সো দেন, মানে এটা এটা হইতেছে কি, এটা এটা হইতে পারে যে কারোর জন্য এক্সট্রিম এটা একটা হাইস্ট বেস্ট লেভেল আর কি, অ্যাপ্রোচ। এটা যে হাইস্ট লেভেল আর কি, হাইস্ট হ্যাঁ, হ্যাঁ, লেভেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বা ইভেন ইভেন ধরেন অনেক কিছুই হইতে পারে যে খুব ফান্ডামেন্টাল জিনিস হয়তো আমরা স্কিপ করে যেতেছি। সো এটা হয়তো তার দেখে নিয়ে মনে হইতেছে। সো আমরা যারা প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের খুব বেশি বাইরে চিন্তা করার স্কোপ থাকে না। উম, আহ, তো ওই ওই জায়গাগুলোতে আসলে আমরা যদি দেখি যে হ্যাঁ কেউ একজন আমাদের প্রোডাক্ট নিয়ে চিন্তা করার মতো ক্যাপাবিলিটি রাখে বা করার মতো মাইন্ডসেট রাখে, সো ওই জিনিসটা অ্যাকচুয়ালি ডিফারেন্স মেক করবে অন্যান্যদের থেকে। আর এমনিতে নর্মালি ইন্টার্ন নেওয়া বা এই ধরনের ক্ষেত্রে আমাদের যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে আমরা হিউম্যানের পেছনে আসলে খুব বেশি টাইম স্পেন্ড করতে চাই না। ব্যাপারটা আসলে খুবই মানে আমাদের জন্য লস। হ্যাঁ, যে কাউকে ইয়া করা মানে বিল্ড করার যে ব্যাপারটা, এটা এটা আমাদের কোম্পানিগুলোর জন্য আসলে খুবই মানে প্রবলেমেটিক ব্যাপার। সো নিজের নিজের টাইমেই রেডি হইতে হবে, এটা একটু অড শোনাইলেও ব্যাপারটা রিয়েলিটি। সো এটা আপনাদেরকে ইয়া করে নিতে হবে যে আপনাকে কেউ আসলে ইয়া করে দিবে না। উম, মানে আপনাকে রেডি করার জন্য কেউ টাইম স্পেন্ড করবে না। রেদার আপনাকেই আসলে নিজের সময়টুকু কাজে লাগায় নিজেকে রেডি করে দেন আপনাকে আসলে ইয়া করতে হবে, মানে সামনে আসতে হবে। তো একটা প্রশ্ন করছে আমাদের রাকিব ভাই। সে হচ্ছে নন সিএসসি, স্ট্যাটিস্টিক্সে পড়তেছে। তো এই জায়গাটায় কিন্তু স্ট্যাটিস্টিক্স কিন্তু এআইএমএল থেকে বেশি দূরে না, বা ম্যাথ তো কিন্তু বেশি দূরে না। তো আপনি যদি এই যে সিএসসি ডেফিনেটলি একটা অ্যাঙ্গেলে কভার করে, বাট এআইএমএল, ডাটা সায়েন্স, অন্যান্য জায়গার ভিতরে কিন্তু ম্যাথ, স্ট্যাটিস্টিক্স এবং আরও অন্যান্য অনেক ক্ষেত্রে ডোমেন এক্সপার্টাইজও কাজে লাগে। সো যারা হচ্ছে শুধুমাত্র সিএসসির বাইরে বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ে, তারা কিভাবে এই এআইএমএল বা এর কাছাকাছি ফিল্ডে আসলে তাদের ব্যাকগ্রাউন্ডটাকে ইউটিলাইজ করতে পারে? যেমন আপনারা ম্যাথমেটিক্সের কয়েকজনকে আপনাদের টিমের মধ্যেই হায়ার করছেন আর কি। সো মানে একটা পার্সনকে আপনারা কিভাবে ধরেন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের অ্যাডভান্টেজ নিতে পারেন আর কি, যে ওই ম্যাথে আছে এটার এই অ্যাডভান্টেজটা নেওয়ার কথা। তার কোন নলেজ তো কিছু থাকবেই, সেটা তো থাকবেই। এর বাইরে ওর ফিল্ডের, কারণ অনেকেই যেমন স্ট্যাটের তা তো আন্ডার এস্টিমেট করার কোনো কারণই নাই আর কি। তো কিন্তু এআইএমএল এর যাই হোক অনেকগুলা হুম, আহ, হুম, অনেকগুলা এরিয়াতেই হচ্ছে ডাটা প্রসেসিং এবং আরো অনেক জায়গার ভিতরে ট্রেনিং এর ক্ষেত্রে, রেজাল্টের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্স হচ্ছে ভরা, এই স্ট্যাটিস্টিক্স এন্ড ম্যাথের হুম, উপরে হুম, হুম, দাঁড়ায় হুম, আছে আর কি। তো হুম। আপনি যদি একটু বলেন আর কি, যে কোন যেমন কোন ধরেন, ডোমেনের লোকগুলা ডিরেক্টলি অ্যাডভান্টেজ নিতে পারে এআইএমএল এর নন সিএসএ। হ্যাঁ এইখানে ধরেন আমরা খুবই রিসেন্ট যে একটা প্রবলেমে আছি, যেমন ধরেন স্পিচ এনহ্যান্সমেন্ট। হ্যাঁ, তো আমরা সব কিছু কিছু করে 2 মাস পরে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমাদের ডাটা সেটে ইস্যু, মানে আমরা একটা ওপেন সোর্স ডাটা সেট নিছি, ওই ডাটা সেটে ইস্যু। তো এই যে জায়গাগুলা, সো দেখা যায় যে ডাটা সেট রেডি করা এটা এক একটা কোম্পানির জন্য আসলে খুবই খুবই চ্যালেঞ্জিং একটা পার্ট। সো আমার কাছে মনে হয় যে যারা আছেন তারা বেসিক সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এই ধরনের ব্যাপারগুলোতে ইন করে ডাটা সেট প্রিপারেশনের যে কাজগুলো আছে এই ধরনের জায়গাগুলোতে আসলে আপনারা চিন্তা করতে পারেন। কারণ হচ্ছে যে ওয়ার্ল্ডের এখন কিন্তু পুরা এআই কোম্পানি বা এই এই জায়গাগুলোতে আসলে কিন্তু লিড দিতেছে হলো যাদের নিজস্ব ডাটা জেনারেশন প্রসেস আছে, লাইক গুগল, ফেসবুক, মানে ঘুরে ফিরে এরাই কিন্তু আগে আসতেছে। কজ
তারা তাদের এমন এমন প্ল্যাটফর্ম বানায় রাখছে যে প্ল্যাটফর্মগুলো আসলে প্রচুর পরিমাণে ডাটা প্রডিউস করে। সো এই জায়গাটাতে অ্যাকচুয়ালি মানে অনেক কোম্পানি ইয়া হয়ে যাবে। যেমন আমাদের নয়েজের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের কিন্তু পুরো ডাটা সেটটা নিজেদেরকে রেডি করতে হয়েছে, ঘন্টার পর ঘন্টা শুনে 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 জিনিসগুলোকে ইয়া করতে হয়েছে, ক্লাসিফাই করতে হয়েছে। সো ডেফিনেটলি ডাটা সেট প্রডিউস করা বা রেডি করা, এই জায়গাগুলো অ্যাকচুয়ালি অনেক অনেক বড় একটা মার্কেট হইতে যাইতেছে। যারা অ্যাকচুয়ালি এই সেগমেন্টে কাজ করতে পারেন, বিশেষ করে ধরেন স্ট্যাটের ক্ষেত্রে আপনার জন্য হয়তো আপনি ইজিলি আপনার মেক সেন্স করবে যে মানে একটা এই মানে ঘুরে ফিরে ডাটা সায়েন্সের দিকেই যাবে ব্যাপারটা। সো ওই সেগমেন্টটা একটু স্টাডি করে দেখতে পারেন যে হ্যাঁ, আপনি ডিরেক্ট হয়তো এআই ইঞ্জিনিয়ার না হয়ে ডাটা সায়েন্সের পার্টটা কিভাবে এক্সপ্লোর করা যায় ওই দিকটা দিয়ে আপনি ইন করতে পারেন হইতেছে ওভারঅল এমএল এর পার্টটাতে, যারা ইয়াতে আছেন স্ট্যাটে বা এরকম রিলেভেন্ট ফিল্ডে যারা আছেন। হ্যাঁ, মিউট হয়ে আছে। ভাইয়া মিউট হয়ে আছেন। ও সরি, একজন 21টা রিসার্চ পেপার পাবলিশ করছে আর কি। এটা দেখে তো মাশাআল্লাহ। আমি মোটামুটি মাশাল্লাহ, আমি আমি মানে দাঁড়ানো থেকে বসে পড়তে নিছিলাম আর কি। তো সে হচ্ছে এখন কিভাবে হচ্ছে কিন্তু সে সফটওয়্যার এক্সপেরিয়েন্স নাই, মানে 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 রিসার্চের এক্সপেরিয়েন্স আছে। ও ও তো পিএইচডি, ইউ শুড গো ফর পিএইচডি অ্যান্ড দেন বি এ ফ্যাকাল্টি আর কি। ইন্ডাস্ট্রিতে আসার খুব খাইশ থাকলে আলাদা হিসাব, আদারওয়াইজ ইউ ডোন্ট নিড টু কাম টু সফটওয়্যার। যেহেতু 21টা রিসার্চ পেপার আছে, ইউ শুড হ্যাভ পিএইচডি অ্যান্ড বি এ ফ্যাকাল্টি, অ্যান্ড দেন ইফ ইউ ওয়ান্ট টু গো ফর এ জব দেয়ার ইজ আর এন ডি জব, নট গট লাইক সফটওয়্যার ডেভেলপমেন্ট জব আর কি। সো গো অন দ্যাট ট্র্যাক আর কি। তোমার আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই আর কি। হইতে গেলে আর এন ডি ইঞ্জিনিয়ার হওয়া উচিত আর কি। সো যাই হোক, আমি আমি নিজেই আসলে অ্যান্সারটা দিয়ে দিলাম কিছুটা। জিপিএ সম্পর্কে কয়েকজন কোশ্চেন করছে যে মানে যে জিপিএটা আপনারা দেখেন কি না, একজনের 2.77 জিপিএ, বা এরকম একজন প্রশ্ন করছিল যে জিপিএর অংশটা কিভাবে আপনারা কনসিডার করেন আর কি, সেটা সম্পর্কে ওদের কিছুটা কনসার্ন। আচ্ছা, জিপিএটাকে আমরা দেখি হইতেছে যে তার স্টুডেন্ট লাইফে তার যে একটা রেসপন্সিবিলিটি আছে, মানে অ্যাটলিস্ট পড়াশোনাটা ঠিক মতো পার্সু করা, সেই ব্যাপারটা যদি একটা ভালো জিপিএ থাকে, এটা নিয়ে আমরা বুঝি যে আমরা কোম্পানি থেকে যখন তাকে একটা রেসপন্সিবিলিটি দিব, সেটাকে সে তার কোর রেসপন্সিবিলিটি হিসেবে নিয়ে সেটাকে একটা ভালো আউটকামে নিয়ে আসবে। এটা হচ্ছে জিপিএ ভালো থাকার পজিটিভ দিক। হ্যাঁ, কোনো একটা কারণে তার বা ওইভাবে হয়তো সে এক্সট্রা অর্ডিনারিলি ভালো যে কোনো একটা টপিকে, সেটা প্রবলেম সলভিং হোক বা ম্যাথ হোক বা যে কোনো কিছু হোক, সেই জায়গাটাতে প্রপার যদি ব্যাখ্যা থাকে যে এই কারণে আমার জিপিএ ফল করছে, মানে জিপিএটা ডেফিনেটলি আমরা এখন মোটামুটি ভালোভাবেই জিনিসটাকে দেখি, কজ এটা হইতেছে একটা পার্সনের ক্যারেক্টারিস্টিক্সটাকে রিপ্রেজেন্ট করে যে আম, সে কি জাস্ট মানে ওয়ান টাইম একটা হিরোশিপ দেখাইতে আসছে, নাকি সে আসলে কনসিস্টেন্টলি ভালো। সো ডেফিনেটলি কনসিস্টেন্টলি ভালো পিপলকে আসলে প্রিফার করা হয়। So, আমাদের একজন ক্লাস 8-এর স্টুডেন্ট, রূপ্ত নাম, সে অনেকবার কষ্ট করে প্রশ্ন করে যাচ্ছে আর কি। সো সে কিছুটা এক্সপ্লোরও করতেছে এআইএমএল এর, হুইচ ইজ অ্যামেজিং। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো এক্সপ্লোর করতে গিয়ে ফেল করা যাবে না, কিন্তু পাশ করতে হবে, কিন্তু এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত যাইতে হবে। বাট ইজ অ্যামেজিং যে হবি হিসেবে তুমি নিতে পারো আর কি। সো তার জন্য আপনি যদি কিছু সাজেশন দেন আর কি। সো মানে কি কি জানলে আপনি তাকে ক্লাস 8-এ হইলেও ইগনোর করবেন না আর কি। মানে তার কোশ্চেনটার ধর্ম হচ্ছে এটা যে তার কি ক্যাপাবিলিটি থাকলে, কোশ্চেনটা আমি একটু হালকা ঘুরাই দিচ্ছি, বাট মেইন কোশ্চেন আমি ক্লাস 8-এর তো কি হয়েছে, আমি কি কি পারলে আপনি আমাকে কনসিডার করবেন আর কি। হ্যাঁ, ডেফিনেটলি এই জায়গাগুলোতে যেমন আমি খুবই ইয়াতে থাকবো সে ক্লাস 8-এ পড়া আইওআই তে একটা ছেলে আছে যে আইওআই করতেছে, এবং সে ক্লাস 8-এ পড়ে। আমি অ্যাকচুয়ালি চাবো তাকে আমার টিমে নিতে। হ্যাঁ, যেমন আমাদের সিলেটে একটা ছেলে ছিল, সৌম্য। ও ও কিন্তু পরবর্তীতে আপনার ইভেন রেড কোডারও হয় এই খুব রিসেন্ট টাইমে। এখন সে ইয়াতে চলে গেছে, এমআইটিতে মনে হয় চলে গেছে রিসেন্ট। সো এই যে ব্যাপারগুলা মানে হয়তো তার রেড হইতে হবে না, তার মানে কি যে আইওআই টাইপের যে ব্যাপারগুলো আছে, এই জিনিসগুলো হইতেছে এই বয়সের জন্য মানে আর্লি এজে এই জিনিসগুলো যদি একবার ফান্ডামেন্টাল গুলো ক্লিয়ার হয়ে যায়, প্রবলেম সলভিং মাইন্ডসেটটা দাঁড়ায় যায়, এরপরে আসলে তাকে খুব বেশি চিন্তাই করতে হবে না। সো
ফান্ডামেন্টালটাকে বিল্ড করা। হ্যাঁ, তারপরও অনেকেই আছে যে হয়তো এক্সাক্ট শুধুমাত্র প্রবলেম সলভিং এ যে তার লাইফের একমাত্র ক্রাইটেরিয়া হইতে হবে, নট নেসেসারিলি। সো যে সময়টুকুই সে দিচ্ছে, সেই সময়টুকু অ্যাকচুয়ালি সে এক্সট্রা অর্ডিনারি, বা এই যে আমরা একটু আগে যেগুলো আলোচনা করলাম যে আমি একটা প্রবলেমে পড়তেছি চলতে যায়, সেই প্রবলেমটাকে আমি আসলে কিভাবে অ্যাপ্রোচ করতেছি, সেটা সলভ করার জন্য আমি আসলে কিভাবে চিন্তা করতেছি, এই এই জিনিসগুলো যদি আসলে দেখা যায় যে একজনের মধ্যে আসলে ওই ওই প্রবলেম সলভিং মাইন্ডসেটটা আছে, সো দ্যাট কুড বি গ্রেট। আর ক্লাস এইটে পরে কোনো সমস্যা নাই। ইভেন আমরা এমনও দেখছি যে 10-11 বছর বয়সে অনেক অনেক ভালো করে ফেলতেছে। সো ক্লাস এইটে পরে মানে অলমোস্ট তার অ্যাটলিস্ট 14 বছর বয়স হবে। সো সে অনেক অনেক ভালো করতেই পারে, মানে কোনো কোনো প্রবলেম নাই। জাস্ট মানে পড়াশোনাটা রেখে, পড়াশোনার জন্য যে খুব বেশি সময় দিতে হবে তাও না, বাট এটা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট থিং, সেটাকে রেখে বাকি যে সময়টুকু আছে সেটাতে ভরপুর আসলে টেকনোলজিতে ইয়া করা, ডেডিকেট করা। আর যেহেতু এখানে কম্পাউন্ডিং এর একটা ব্যাপার আছে, অনেক কিছুতে আসলে ঘোরাঘুরি না করা। হ্যাঁ, যেহেতু আর্লি এজে তুমি ইন করছো, সো এইটাকে কম্পাউন্ডিং এ কাজে লাগানো, মানে কম্পাউন্ডিং এর একটা ব্যাপার হইতেছে কি যে যত আর্লি শুরু করা যাবে এটার আলটিমেট রেজাল্টটা তত বেশি ভালো হবে। সো এই বিউটিটাকে কাজে লাগানো। আমি যদি অনেকগুলা জিনিসে যাই, সো দেখা যাবে যে আমি ইন্টারমিডিয়েটে গেছি, বাট আমি গেম নিয়ে কাজ করছি, আমি রোবোটিক্স নিয়ে কাজ করছি, আমি এইটা নিয়ে কাজ করছি, ওইটা নিয়ে কাজ করছি, বাট আলটিমেটলি কোনো কিছুতেই আমি টানা 5 বছর বা 4 বছর যে একটা মানে কিউমুলেট করবে, একটা সুন্দর যে একটা ইয়া দাঁড়ায় যাবে, এক্সপিরিয়েন্স দাঁড়ায় যাবে, ওই জিনিসটা দাঁড়ায় নাই। সো তাইলে কিন্তু হবে না। সো আর্লি শুরু করার সুবিধা একটাই, একটা জিনিসে লেগে থাকা বা ওই এক্সপিরিয়েন্সটাকে ইয়া করা, কম্পাউন্ডিং করতে পারা। সো কম্পাউন্ডিং করতে না পারলে আর্লি শুরু করে লাভ নাই। সো কম্পাউন্ডিং এই ওয়ার্ডটাকে একদম মানে সিল মাইরে নাও যে তোমাকে কম্পাউন্ডিং করতে পারতে হবে। আর্লি শুরু করতেছো, সো কম্পাউন্ডিং ইজ দ্য মানে ডিফাইনিং ফ্যাক্টর দ্যাট, মানে তুমি আসলে স্ট্যান্ড আউট করবা ওইটা দিয়ে। সো যেটা নিয়ে কাজ করো সেটাতে লম্বা সময় ধরে কাজ করতে পারা এবং তোমার ইন্টারেস্টটাকে খুব দ্রুত আসলে একটা জায়গায় সেট করে ফেলা। হয়তো এক্সপ্লোর করবা এটা সেটা, কারণ ইন্টারনেট ডিস্ট্রাকশন আছে, বাট ফিগার আউট করে ফেলো যে তোমার পার্সোনালিটির সাথে যে জিনিসটা যাচ্ছে সেটাতে লক করে ফেলো এবং সেটাতে কন্টিনিউয়াস একটা লেভেলে কাজ করে সেটাতে ইয়াতে চলে যাও, মানে নেক্সট লেভেলটাতে চলে যাও। এখানে ছোট একটা আমি রিকমেন্ড করব, যে কম্পাউন্ড ইফেক্ট নামে একটা বই আছে, বইটা তোমাদের না পড়লেও চলবে। 8-10 মিনিটের একটা ভিডিও ইউটিউবে সার্চ দাও, দ্য কম্পাউন্ড এফেক্ট। এটা তোমাদের লাইফের জন্য যে যেই ফিল্ডেই থাকো না কেন, ডাজেন্ট ম্যাটার, আগে শুরু করো, পরে শুরু করো, আজকে শুরু করো, 6 মাস পরে শুরু করো, লাইফের জন্য এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ কম্পাউন্ড ইফেক্ট ইন এভরিথিং, ইউ জাস্ট নিড ইন ওয়ান এরিয়া আর কি। সো একটা এরিয়াতে কম্পাউন্ড ইফেক্ট আমি স্ট্রংলি এনকারেজ করব। বই পড়তে মন চাইলে পড়তে পারো, দ্য কম্পাউন্ড এফেক্ট খুবই পপুলার, আমার ওয়ান অফ মাই ফেভারিট বুক। আর ইউটিউবে সার্চ দিলেও এই 8-10 মিনিট একটা ভিডিও দেখলেই আইডিয়াটা পাবা। অ্যান্ড ইউ নিড টু ইমপ্লিমেন্ট কম্পাউন্ড ইফেক্ট ইন ওয়ান এরিয়া অফ লাইফ, ওয়ান অ্যাসপেক্ট, যে কোনো অ্যাসপেক্ট হইতে পারে। কারো যদি মন চায় যে পার্সোনাল লাইফে করবো, ফ্যামিলি লাইফে করবো, রিলিজিয়াস লাইফে করবো, কারো মন চায় প্রফেশনাল লাইফে করবো, ডাজেন্ট ম্যাটার, জাস্ট ওয়ান এরিয়াতে যে কোনো একটা অ্যাসপেক্টে অ্যাপ্লাই করলেই হবে আর কি। সো আরো অনেকগুলো ছোটখাটো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আমি যাচ্ছি না। যেমন ওই যে জিপিইউ রিলেটেড প্রশ্ন করতেছে, ওগুলোতে আটকায় থাকবে না। দিজ আর অল সলভ প্রবলেম, ইউ জাস্ট নিড টু রিসার্চ লিটল বিট। এমন এমএল অপস নিয়ে অনেকে প্রশ্ন করতেছিল, ওগুলো সলভ প্রবলেম। জিপিএ ইন্টার্ন রিলেটেড অনেকগুলো প্রশ্ন করতেছে, এবং আরো কিছু অনেক অনেক প্রশ্নগুলো করতেছে। যেমন আমাদের মাহফুজ ভাই হচ্ছে বিগ এআই কোম্পানির ভেঞ্চার ক্যাপিটালটা দিয়ে প্রফিটেবল কেমনে হবে সেই রিলেটেড প্রশ্ন করতেছে। সো ওগুলোতে আমরা যাচ্ছি না আর কি। গেলে আজকে সারা রাত শেষ হয়ে যাবে। বাট মেইন বিষয় হচ্ছে এতক্ষণ আলোচনার ভিতর থেকে ইউ জাস্ট টেক অ্যাট লিস্ট ওয়ান থিং দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই টু নাইট অর টুমরো, দ্যাটস অল নিডেড। এবং সেটা যদি আরও 6 মাস 1 বছর কন্টিনিউ করে যেতে পারো, দ্যাট মেক্স এ সাকসেস। ইউ ডোন্ট হ্যাভ টু গেট এভরি অ্যান্সার, সব অ্যান্সার সম্ভব না আর কি এখান থেকে দেয়া। এবং সব অ্যান্সার তোমার আজকে লাগবেও না, সব অ্যান্সার তুমি আজকে অ্যাপ্লাই করতেও পারবে না। ইউ জাস্ট নিড ওয়ান এলিমেন্ট, সেটা কুড বি ইউর কোশ্চেনের অ্যান্সার, হইতে পারে আরেকজনের কোশ্চেন অ্যান্সার। এবং সেইটাকে 1 দিন 2 দিন বা 6 মাস যদি কাজে লাগাইতে পারে, and this would be a turning point, and we all want you to be successful and happy in your life, and that's all we pray and hope আর কি। সো লাস্ট প্রশ্নটা ইয়েস রোড ম্যাপ রিলেটেড, যে ভাই আপনি একজন বিগিনার, রিগার্ডলেস ইউর ব্যাকগ্রাউন্ড অর এনিথিং এনিথিং, অ্যান্ড ইউ ওয়ান্ট টু বি কমফোর্টেবল এআইএমএল ইঞ্জিনিয়ার টু ক্র্যাক এ জব,
লোকাল বা ইন্টারন্যাশনাল মার্কেটে। তাহলে একদম বিগিনিং, মেবি ইউ নো ওয়ান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফর দ্য সেক অফ সিম্পলিসিটি লেটস নো ইউ নো বেসিক পাইথন। এটা একটা স্টার্টিং পয়েন্ট হিসেবে আমরা ধরলাম, অথবা সি প্লাস প্লাস, যে কোনো একটা আপনি ধরতে পারেন। নাও আপনি আপনার মতো করে একটা দেন, এবং এটা ভাই তার এই মুহূর্তে ভাই তো এটা রিসার্চ করে বসে নাই রোড ম্যাপ অনুসারে, হি উইল গিভ ইউ এ ভার্সন অফ ইট, অ্যান্ড ইউ উইল স্টার্ট বাই ইউজিং দিস অ্যাজ এ স্টার্টিং পয়েন্ট, দেন your journey would be your journey, and there if needed you will modify and adjust accordingly আর কি। তো একটু ডিসক্লেমার দিয়ে দিলাম আপনার হয়ে ভাই, এবার আপনি আপনার মতো করে বলে ফেলেন আর কি। আচ্ছা, একদম একদম শুরুতে যে ব্যাপারটা থাকবে সেটা হইলো, সে আমি পাইথন নিয়ে ইয়া করবো। সো আমি আসলে একটু এক্সপ্লোর করা ট্রাই করবো যে আচ্ছা পাইথন দিয়ে আসলে মানুষ কি বানায়, কি বানাইছে সোফার, পাইথনের সবচেয়ে ভালো প্রজেক্টটা কি, এটা কেন ভালো, কোন জিনিসটা এটা একটা থেকে আরেকটাকে আলাদা করলো। সো আমি আসলে এইভাবে কিছু জিনিস এক্সপ্লোর করার চেষ্টা করব। এখন এখন যেহেতু ইয়া আছে, চ্যাট জিপিটি বা এরা আছে, ও দেখা যাবে যে আমার সুন্দর এটার এটার মধ্যেকার কেমন এই ট্রেন করব করার জন্য। আহ হ্যাঁ, হ্যাঁ ভাইয়ের থেকে একটু হ্যাঁ একটু, হ্যাঁ ভাই একটু মনে শুনছি। ডিসকানেক্টেড হয়ে গেছে আর কি। বা জি কিছু জি। একটা হয়েছে, সমস্যা নেই তো, রাইট মোমেন্টে ব্যাপার না, ইনশাল্লাহ আমরা হচ্ছে ভাই আবার যুক্ত হয়ে যাবে একদম রাইট মোমেন্টে হয়ে গেছে। উই উইল রিকোয়েস্ট হিম টু রিপিট আর কি, আশা করি। ভাই আপনাকে আবার স্টার্ট ওভার করতে বলবো আর কি, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে আর কি। সো প্লিজ স্টার্ট ফ্রম দ্য বিগিনিং এগেইন আর কি, পাইথন জানেন এখান থেকে শুরু করেন আরেকবার। সরি। সো হ্যাঁ, আমি আমি ফার্স্টে আসলে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন আমি ইয়া করব, আমি আমি আসলে বুঝতে চেষ্টা করব যে আচ্ছা এই এই ল্যাঙ্গুয়েজটা কেন, কি মানে হয় কি, কোড শুরু করে দেওয়া যায়, বাট একটা মহল ক্রিয়েট করলে যেটা হয় যে এটা সম্পর্কে আমার মধ্যে একটা ভালো লাগা ক্রিয়েট হয়। হ্যাঁ, বা যেমন আমি আমি একটা দেশে ঘুরতে যাব, ওই ওই দেশটার হিস্ট্রি হয়তো আমার জানার প্রয়োজন নাই, বাট হিস্ট্রিটা জানলে ওইখানকার যে এলিমেন্টস গুলো আছে সেগুলোর ব্যাপারে আমি একটু ডেপতে যাইতে ভাল লাগে, আমার আমি ন্যাচারালি ডেপতে যাইতে পারি, আমার একটু আরো আরো ডিফারেন্ট জিনিসগুলোকে একটার সাথে আরেকটাকে কানেক্ট করতে ইজি হয়। সো এই কারণে আমি আসলে এইটার হিস্ট্রি জানতে চাবো একটু, যে আচ্ছা এটা কে বানাইছে, কেন বানাইছে, কেন আসলো, কোন সময় এটা জানি না ভালো করলো, কেন করলো না। এটা হয়তো বা আমাকে ভালো কোডার বানাই দিবে না, বাট এই ল্যাঙ্গুয়েজ বা যে কোনো একটা সেগমেন্টে আমাকে এক্সপ্লোর করতে নেচারালি আমাকে হেল্প করবে, ইন্টারেস্ট ইন্টারেস্টটাকে বাড়াই দিবে আমার। ওকে, দেন যে জিনিসটা সেটা হইতেছে আমি তখন এটার স্কিল পার্টে ঢুকবো। স্কিল পার্টে ঢুকে আমি কি করব, যে যেটা আমি চিন্তা করতেছি সেটাকে যাতে আমার কোড করতে থামতে না হয়। সো এই লেভেলের একটা এফিসিয়েন্সি আমি বিল্ড করার ট্রাই করব যে কোনো একটা, সেটা যেহেতু আমি পাইথন নিয়ে বলতেছি, সো সে ইটস পাইথন। তো তার মানে কি দাঁড়াইতেছে, যে আমি যে কোনো একটা জিনিসকে আহ, যখন আমি সলিউশনটা চিন্তা করে ফেলছি তখন যাতে আমি পাইথনে এটাকে কোড করে ফেলতে পারি, আমাকে উইদাউট এনি থিঙ্কিং এই জিনিসটাকে ইয়া করতে হয়। এরপরে আমি যাব হচ্ছে যে কোনো একটা প্রবলেমের সলিউশন এই পার্টিকুলার জিনিস দিয়ে আমি আসলে করতে পারি কিনা, যেটা আমরা প্রজেক্ট বা যে কোনো কিছুতে যে জিনিসটা আমরা করি। সো আমি তখন কি করতেছি, যে ওকে ফাইন, আমি একটা প্রজেক্ট যখন আমি করতেছি, এই প্রজেক্টের পেছনে কিন্তু আমার কাস্টমার হোক বা ইউজার হোক তার কিছু প্রবলেম লুকায়িত আছে, ওই প্রবলেমের সলিউশনটা আমি আসলে পাইথন দিয়ে কোড করে আমি ডেলিভার করতেছি। ভাই যে মনে আরেকটু হয় মনে আবার হয়, একটু শুনছি। হ্যাঁ আরেকটু ভাই আবার একটু কন্টিনিউ করেন, বেশি একটা তাহলে আমি সমস্যা নেই, আবার প্লিজ কন্টিনিউ করেন আর কি। এরশাদ ভাই, এরশাদ ভাই কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ কন্টিনিউ করেন, আমার মনে হয় এবার বেশি একটা সমস্যা নাই, কন্টিনিউ করেন আর কি। হ্যাঁ। হ্যাঁ, তো সো আমি আসলে কি করলাম, যে ফার্স্টে আমি আসলে পাইথন সম্পর্কে জানতে চাইলাম, দেন এটার থেকে আমি আমার স্কিলটাকে আমি ইমপ্রুভ করলাম, দেন এই স্কিলটাকে আমি একটা প্র্যাকটিক্যাল জায়গায় অ্যাপ্লাই করলাম থ্রু প্রজেক্ট অর
সামথিং। তাহলে কি হইতেছে, আমি আমার প্রবলেম সলভিং স্কিলটাকে একটা প্রজেক্টের থ্রুতে ইউজারকে ডেলিভারেবল কোনো একটা আউটকামে আমি জিনিসটাকে ট্রান্সফার করতে পারতেছি। সো এইটা গেল হইতেছে আমার একটা ল্যাঙ্গুয়েজের স্পেসিফিক এই পার্টটাতে। দেন আমি যদি যাই যে ওকে ফাইন, আমি কিন্তু একটা সার্ভিস বা একটা প্রজেক্ট ডেভেলপ করে ফেলছি, এই প্রজেক্টের মধ্যে আমি এআই এনাবল্ড কোনো একটা কিছু নিয়ে আসতে চাই। সো তখন আমার টার্গেটটা থাকবে হইতেছে যে আমি একটা সে সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেম বানাইছি বা অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম বানাইছি। তো এই অ্যাটেন্ডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আমি কি করলাম, একটা ক্যামেরা মডিউল যেটা ওপেনসিভি ইউজ করতেছে, যে সে কি করবে, একটা ফেসকে ডিটেক্ট করবে, ডিটেক্ট করে ওই পার্টিকুলার পার্সনটাকে ডিটেক্ট করে নিয়ে সে অ্যাটেন্ডেন্সটাকে অটোমেট করবে। সো এখানে আমার এআই চলে আসতেছে। তো আমি তখন কি করতেছি যে ওই মডেলটা বা ওই পার্টিকুলার ইয়াটা কিভাবে কাজ করে সেটাকে আমি এক্সপ্লোর করা শুরু করলাম, সেটা রিলেটেড স্টাডিগুলো আমি দেখলাম, সেটা রিলেটেড ইমপ্লিমেন্টেশনের যে চ্যালেঞ্জটা আছে আমার এই পুরো সলিউশনের মধ্যে সেটাকে ইয়া করার জন্য, ইউজ করার জন্য। সো ওই জিনিসটুকু, ওই পার্টিকুলার চ্যালেঞ্জটুকুকে আমি সলভ করে নিয়ে এটাকে আগায় নিয়ে আসলাম। দেন আমি এটাকে কি করতেছি যে আমি সে অ্যাটেন্ডেন্সের পুরো ব্যাপারটাকে আমি অটোমেট করলাম। সেটার মধ্যে কিন্তু আমার আবার ইঞ্জিনিয়ারিং প্রবলেমটাও ইটসেলফ ছিল, এআইটাকে ইউজ করতে পারার ব্যাপারটাও এখানে ছিল, এটাকে হোস্ট করতে পারা, সেটা এপিআই দিয়ে হোক বা অন ডিভাইসে হোক, যে কোনো জায়গায় আমি মডেলটাকে হোস্ট করে বা চালায় আমি জিনিসটাকে সলভ করতে পারলাম। সো তাতে করে আসলে কি হইলো, আমি ফার্স্টে একটা প্রবলেম সলভ করে নিয়ে সেটাকে আমি এআই দিয়ে এমপাওয়ার করে পুরো সলিউশনটাকে আমি ওভারঅল একটা লেভেলে ডেলিভার করার মতো জায়গায় যাইতে পারলাম। সো এইটা আমি বলতেছি কি পার্সপেক্টিভ থেকে, একটা বলতে গেলে একটা প্রজেক্টের পার্সপেক্টিভ থেকেই। বাট এইখানে যখন আমি বললাম যে একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমি আমার ইন্টারেস্ট গ্রো করলাম, দেন আমি ল্যাঙ্গুয়েজে একটা প্রফিসিয়েন্সি ডেভেলপ করতেছি, এইখানে কিন্তু আবার বেশ একটা বড় সেগমেন্ট আছে। এই বড় সেগমেন্টটা কিরকম, আহ, একটা ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি বলতে আমি মিন করতেছি যে সে আমি আমি পাইথন দিয়ে আমার ডাটা স্ট্রাকচার রিলেটেড প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেই জিনিসগুলো আমার জানা থাকা, আহ, একটা বেসিক বিভিন্ন অ্যালগোরিদম রিলেটেড প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় ওই জিনিসগুলো জানা। সো তখন কিন্তু আমি যদি এটা না জানি তাইলে কিন্তু আমি আসলে এই পুরা একটা মানে একটা ল্যাঙ্গুয়েজের যে সলিউশনটা ডেভেলপ করা, এটার মধ্যে এই বেসিক যে প্রোগ্রামিং বলি বা ডাটা স্ট্রাকচার বলি বা অ্যালগোরিদমিক যে নলেজটুকু বলি, এটা কিন্তু ওইখানে চলে আসতেছে। কজ অতটুকু না আসলে পরে কিন্তু আমি যেটা চিন্তা করতেছি সেটাকে আমি কোড করতে পারাটা একটু টাফ। মানে যদি যদি প্রবলেমটা একটু একটু ক্রিটিক্যাল হয়, অর্থাৎ আমার যদি ডাটা ম্যানেজমেন্ট থাকে, তখন এখানে কিন্তু আমাকে সার্চিং, সর্টিং এই ধরনের অ্যালগোরিদমগুলো ইউজ করতে পারাটা ইম্পর্টেন্ট। সো আমাকে আমার এখানে ডেফিনেটলি ডাটা স্ট্রাকচারটা লাগতেছে। সো এইখানে ইভেন আমার যদি ব্যাপারটা এরকম থাকে যে ডাটা সেট অনেক বড় হয়ে যাইতেছে, হ্যাঁ, সো তখন কিন্তু আমাকে আবার এটার মধ্যে সার্চিং এর যে অ্যালগোরিদম গুলো আছে বা আমি কিভাবে জিনিসগুলোকে রাখবো, সো সেই ক্ষেত্রেও কিন্তু অ্যালগোরিদমের ব্যাপারগুলো চলে আসতেছে যে আমি কত, অনেক বেশি ডাটা যদি হয়, সো সেই ক্ষেত্রে আমি এই ডাটাগুলোকে আমি কোন অ্যালগোরিদম দিয়ে পুশ করলে পরে আমার এখানকার কমপ্লেক্সিটিটা কম আসবে, এবং আমি কি আসলে সব ডাটাই রাখবো কিনা। আমার এখানে কিছু ডাটা আছে যে ডাটাগুলো আমার খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, কিছু ডাটা আছে আমার খুব আম, মানে লেস ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। সো সব ডাটা কি আমি আসলে একটা টেবিলেই রাখবো কিনা। সো এই ধরনের কিন্তু বেশ কিছু স্পেসিফিক কমপ্লেক্সিটি গুলাও এখানে চলে আসতেছে, যেটা আমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির মধ্যেই কাইন্ড অফ পড়তেছে। সো এরপরে বাকি পার্টে চলে যেতেছি, সে আমরা যখন এআই পার্টে যাব, আমাদের এই সলিউশনের সাথে এআই কে ইন্টিগ্রেট করার পার্টটাতে যখন যাব, সো ওই ওই সলিউশনের ক্ষেত্রে তখন দেখা যাবে যে আমার ক্যামেরা যদি দেখা যায় যে ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে হয়, সেই ক্ষেত্রে ওইখানে ইন্টারফেসিং এর একটা চ্যালেঞ্জ থাকবে। সো এরকম বিভিন্ন ধরনের এক্সটেন্ডেড চ্যালেঞ্জগুলো থাকবে। আমি হয়তো শুরুতে একদমই মার্কেট প্রোডাকশন লেভেলের সলিউশন আমি নাও যাইতে পারি, আমি জাস্ট হয়তো জিনিসটাকে ওয়্যার দিয়ে কানেক্ট করে নিয়েও জিনিসটাকে সলভ করে ফেলতে পারি। সো হোয়াট এভার দ্য কেস ইজ, এবং এমনও হইতে পারে যে আমি হয়তো ওইভাবে কানেক্টই করতে পারলাম না, আমি একটা সার্ভারে ওইখান থেকে ছবি আপলোড করি, এখান থেকে ডাউনলোড করি। সো হোয়াট এভার, ইউ নিড টু নো দ্য সলিউশন, যে কোনো একটা পাথ ডিজাইন করতে পারা। সো এরকম একটা জার্নি ডিফাইন করা নিজের ওভারঅল প্রোগ্রেসের মধ্যে দিয়ে। তো এই জিনিসটা করে ফেলতে পারলে হয় কি, যে এইটা অ্যাজ এ প্রজেক্ট শো করার জন্য যথেষ্ট ভালো জিনিস। নিজের মানে কনফিডেন্স যদি থাকে, মানে আমি আমি যেটা দেখছি যে যার মধ্যে কনফিডেন্স আছে তার জন্য জব আসলে খুব বড় ফ্যাক্টর না।
সো আলটিমেটলি যেটা হয় যে আমি যে একটা জিনিস পারি, এই এই কনফিডেন্সটা আসাটা জরুরি। এটা এসে গেলে জবের ব্যাপারটা আসলে জাস্ট নেক্সট কয়েকটা হিট যে পেয়ে যাব। সো নিজের মধ্যে তাহলে কনফিডেন্স বিল্ড করাটার দিকে ফোকাসটা দেওয়াটা মোর ইম্পর্টেন্ট, জবটা বাই প্রোডাক্ট। সো থিঙ্কিং প্রসেসটা এরকম হইলে পরে মানে রাইট হয় যে আমি আসলে আমার কনফিডেন্সটা বিল্ড করতে পারতেছি কিনা, আমার মধ্যে ওই স্ট্রেংথটা আসতেছে কিনা যে আমি যেটা চিন্তা করি বা যেটা আমাকে চিন্তা করতে দেওয়া হয় সেটা আমি চিন্তা করতে পারি এবং সেটাকে আমি সলিউশনে কনভার্ট করতে পারি। এই কনফিডেন্সটা এসে গেলে দেন বাকি যে ব্যাপারটা, আমরা তো আসলে জবে ওই মানুষটাকেই খুঁজি যে আমি তাকে আমার প্রবলেমটা দিব, সেই প্রবলেমটাকে নিয়ে চিন্তা করে সেটাকে কোড করে সলিউশন ডেভেলপ করে আমাকে ডেলিভার করবে। সো ওই মানুষগুলোকে আসলে আমরা খুঁজতে থাকি। সো জব বাই প্রোডাক্ট, কনফিডেন্স ডেভেলপমেন্টটা হইতেছে গোল। থ্যাংক ইউ। আমরা খুবই চমৎকারভাবে পেয়ে গেছি এবং কোর ওভারঅল সেশনটার সামারিটাই হচ্ছে স্টে কুল, স্টে গ্রাউন্ডেড উইথ লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং প্রজেক্টস, মানে যেটা হচ্ছে কোর কোর বেসিক পার্টগুলো আছে। অনেক হাইপ আছে, অনেক কিছু আছে, সেগুলো দিয়ে বেশি ডিস্ট্রাক্টেড হওয়ার দরকার নাই। কারো মন চাইলে হইতে পারে কিছু মানুষজন, দ্যাটস পার্সোনাল ইন্টারেস্ট কারো হইতেই পারে, এবং এটা কিন্তু লিমিটেড না যে আচ্ছা এআইএমএল এর সেক্টরটা কিন্তু শুধুমাত্র হার্ডকোর একজন মডেল ইঞ্জিনিয়ার বা এই টাইপের লোকজনের জন্য কিন্তু লিমিটেড না। প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, আবার অন্য সেক্টরের মানুষ হয়তো সেক্ষেত্রে এপিআই ইউজ করে করে ফেলবে। আবার কিছু মানুষজন আরো ইভলভ হয়ে যাবে। এতদিন পর্যন্ত আছে আমাদের হয়তো প্রোডাক্ট ইঞ্জিনিয়ার, কিছুদিন পরে হয়তো তৈরি হবে এআই প্রোডাক্ট ইঞ্জিনিয়ার বা এই টাইপের জিনিসগুলো আসবে। সো ইফ মানে স্টার্ট ইট, স্টে গ্রাউন্ডেড, গো অ্যাজ ফার এজ ইউ ক্যান, অ্যান্ড ইফ ইউ নিড টু সুইচ, feel free to switch. This is not the only career options. This is just one option. Happens to be একটু এক্সাইটিং, একটু ডাইনামিক, এই জন্য আমাদের চোখে লাগতেছে। অ্যান্ড ইফ ইউ আর কেপাবল অ্যান্ড ওয়ার্ক হার্ড, ইনশাল্লাহ ইউ উইল বি এবল টু ডু সামথিং। আর কি কপালে যেটা আছে সেটাই 100% গ্যারান্টি কেউ দিতে পারে না, কিন্তু প্রবাবিলিটি হায়ার দ্যাট ইউ উইল বি এবল টু ডু সামথিং। অ্যান্ড ইভেন ইফ ইউ ডোন্ট লাইক ইট, জোর করে এটার মধ্যে ঠেসে ধরে রাখা দরকার নাই। ইফ ইউ লাইক সামথিং এলস, মন দিয়ে যদি ওইটাও করে তাহলে ওইটা দিয়েও কিছু না কিছু রাস্তা বের করতে পারবা। থ্যাংক ইউ ভাই, আপনার প্রায় 1.5 ঘন্টার উপরে আমাদের সাথে একদম এক টানা আপনার সাজেশন, নলেজ এবং আপনার দিক নির্দেশনা আমাদের সাথে শেয়ার করছেন। আমাদের জন্য যতজন ছেলেপেলে এখানে ছিল সবার জন্য দোয়া করবেন, তারা যারা যাদের পরিশ্রম দিয়ে তাদের মেধা খরচ করে ভালো করতে পারে আর কি, এদের জন্য দোয়া রাখবেন। এবং আপনার জন্য সুস্থতা কামনা থাকলো, ইউনিভার্স এআই এর জন্য সুস্থতা কামনা থাকলো। আপনারাও অনেক বড় হবেন, আপনারা বড় হইলেই আরো অনেক অপরচুনিটি আমাদের দেশের মানুষদের জন্য তৈরি হবে, আমরা উপকৃত হব, মানে স্টুডেন্টরা উপকৃত হবে। সো আপনাদের জন্য দোয়া থাকবে আর স্টুডেন্টদের জন্য দোয়া করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর টাইম অ্যান্ড গুড লাক। আমরা সেশনটা এখানে থ্যাংক শেষ ইউ। করে দেই। ডেফিনেটলি আমদাদ ভাই, তাহলে দোয়া আমরা ইনশাল্লাহ জি সেশন সবাই। শেষ করে দিচ্ছি। জি। জি ভাই, এবং আমরা যতটুকু সেশন এখানে টেকনিক্যাল শেষ করে সমস্যা হয়েছে দিচ্ছি। আমাদের ভাইয়ের লাস্টের অ্যান্সারটাতে, আমার কাছে মনে হচ্ছে আমরা একটু এডিট করে দিয়ে ওটাকে আমরা আপলোড করে দিতে পারবো। সো টেকনিক্যাল